এটি পৌরাণিক কাহিনীর উপর নির্ভর করে লেখা আজকের গল্প। সুতপা ভদ্র সরকারের কলমে পতিঘাতিনী সতী চন্দ্রপ্রভা, যার মধ্যে রয়েছে যুদ্ধ, ভয়, বিশ্বাসঘাতকতা, প্রেম, আরও কত কি। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি, ব্রতদীপ। অন্যান্য চরিত্রে প্রীতম, অধ্যায়, বর্ষা, দীপ্তিমান, পার্থ, অভিযান, প্রীতম, নীল, অভিক ও শুভ্রকমল। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, পতিঘাতিনী সতী চন্দ্রপ্রভা। শুনতে থাকুন। সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ের কথা। তখন দিল্লির সিংহাসন আলোকিত করে বসে আছেন অকর্মণ্য আনন্দ সন্ধানী অযোগ্য মোঘল সম্রাটের দল। অপ্রতিরোধ্য দুর্ধর্ষ নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন, তখন মোঘল সম্রাট মোহাম্মদ শাহের ক্ষমতাই ছিল না সেই আক্রমণ প্রতিহত করার। লুণ্ঠিত হল ধনসম্পদের পীঠস্থান দিল্লি নগরী। শাসক শ্রেণী দুর্বল এবং অযোগ্য হলে বহির্বিশ্ব থেকে আক্রমণ আসাটা খুবই স্বাভাবিক। ভারতবর্ষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। মুঘল সাম্রাজ্যের দুই অমূল্য সম্পদ, ময়ূর সিংহাসন এবং কোহিনূর হীরে লুণ্ঠিত হল। সম্পদশালী ভারত ভূখণ্ড ধীরে ধীরে নিঃস্ব হতে লাগল। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পরবর্তীতে যোগ্য উত্তরসূরির অভাবে দিল্লির সিংহাসনের অবস্থা বড়ই বেসামাল হয়ে পড়ে। সারা ভারতবর্ষের সৃষ্টি হয়েছিল এক বিশৃঙ্খল পরিস্থিতি। দক্ষিণ ভারতে সেই সময় মুসলিম আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ মাথা তুলে দাঁড়িয়েছিল বিজয়নগর সাম্রাজ্য। ঠিক সেই সময় উত্তর এবং উত্তর পূর্ব ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের পাঠানদের অত্যাচারে হিন্দুরা জর্জরিত হচ্ছিল। কিন্তু রাঢ়বঙ্গে সনাতন হিন্দু ধর্মের প্রভাব তখনও অক্ষুণ্ণ রয়েছে। চাঁদ রায়, কেদার রায়, বীর হাম্বির ইত্যাদি কয়েকজন 12 ভূঁইয়ার কৃপায় মল্লরাজ বীর হাম্বিরের মৃত্যুর পর তার সুযোগ্য সন্তান রঘুনাথ সিংহ মল্লভূমির সিংহাসনে বসেন। উত্তরে সাঁওতাল পরগনা থেকে দক্ষিণে মেদিনীপুর জেলা অবধি ছিল মল্লভূমির বিস্তৃতি। ভারতের পূর্বাঞ্চলে ছোটখাটো টিলা আর জঙ্গল ঘেরা রাজ্যটি হল মল্লভূম। লাল কাকর মেশানো পাথুরে মাটির দেশ এটা। রাজ্যটির পশ্চিমাঞ্চল বড্ড ধূসর বিবর্ণ। শুষ্ক মাটির বুকে কোদাল চালালে মনে হয় কোনো দানবের রক্তাক্ত পেশি। শাল, মহুয়া আর ইউক্যালিপটাস গাছের অস্তিত্ব না থাকলে অনায়াসেই এই অঞ্চলকে বন্ধ্যাত্বের তকমা দেওয়া যায়। অবশ্য রাজ্যের পূর্ব প্রান্তে হঠাৎ করেই যেন সবুজের দেখা মেলে। সেই বৈচিত্র্যময় মল্লভূম রাজ্যটির রাজধানী হল বন বিষ্ণুপুর। এই জনপদটিকে মন্দির নগরীর তকমা দিলে সেটা মোটেই অতিরঞ্জিত হবে না। বৈষ্ণব অধ্যুষিত এলাকায় জোর বাংলা, লালজিউর মন্দির ইত্যাদি মন্দিরের সঙ্গেই শহরের কেন্দ্রস্থলে শোভাবর্ধন করে দাঁড়িয়েছিল মাতা মৃন্ময়ীর মন্দির। আজ সূর্যোদয়ের সাথে সাথে মায়ের মন্দির চত্বরে যেন সাজো সাজো রব উঠেছে। পুণ্যার্থীর কোলাহলে সেবায়তদের কর্মকাণ্ডে গমগম করছে। এছাড়াও কিছু অত্যুৎসাহী মানুষ রয়েছে যারা পাশবিক কর্মকাণ্ড দেখে আনন্দ লাভ করে থাকে। তারাও ভিড় জমিয়েছে মন্দির প্রাঙ্গণে। এত মানুষের স্থান সংকুলান মন্দির চত্বরে হওয়া মুশকিল। তবুও জনস্রোত বাঁধ বাঁধছে না। আস্তে আস্তে শুরু হয়ে গেল মন্ত্রোচ্চারণ। একপাশে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে সেই হতভাগ্যকে, যাকে নিবেদন করা হবে আজ দেবী মৃন্ময়ীর পায়ে। অবশ্য হাত পা বেঁধে না রাখলেও পালানোর ক্ষমতা ছিল না ওই বন্দির। সে ভিন রাজ্যের বাসিন্দা। এই মন্দির নগরীর পথঘাট তার অজানা। এছাড়াও নিশ্ছিদ্র পাহারার বেড়াজাল ছিন্ন করে পালিয়ে যাওয়ার মতো শারীরিক ক্ষমতার বিন্দুমাত্র অবশিষ্ট নেই সেই হতভাগ্যের। মানুষটি বাংলা ভাষাও বোঝে না, কিন্তু মৃত্যুদণ্ডের ভাষা সবাই বুঝতে পারে। অভাগা মানুষটি ইতিমধ্যেই জেনে গেছে জল শুকিয়ে গেছে, তাকে ভগবানের পায়ে বলি দিতে হবে। চোখের কোণে বাঁচার শেষ আশাটুকু নিঃশেষিত। মন্দিরের গর্ভগৃহ ছাড়িয়ে কাসর ঘণ্টার শব্দ পৌঁছে যাচ্ছে প্রতিটি ভক্তের কানে। ভক্তদের জয় মা মৃন্ময়ী ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে মন্দির প্রাঙ্গণ।
দেবী মায়ের প্রতিটি জয়ধ্বনির সঙ্গে কেঁপে উঠছে হতভাগ্য সৈনিকের হৃদস্পন্দন। সে বুঝতে পারছে তার প্রতি মৃত্যুবাণ নিক্ষেপিত হয়ে গেছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, কখন মৃত্যু নামক স্বরে বিদ্ধ হবে সৈনিক। মৃত্যুর আগে তার চোখের সামনে ভেসে উঠছে প্রিয় মানুষগুলোর মুখগুলো। হিন্দিভাষী এক ছোট রাজ্যের পদাতিক সৈন্য সে, নাম তার বীরু। যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করার সৌভাগ্য বীরুর হল না। রাজা রঘুনাথ সিংয়ের হাতে বন্দী হয়ে সে এলো এই বনবিষ্ণুপুরে আরও অনেক বন্দীর সঙ্গে। বাকি বন্দীদের খবর জানে না এই হিন্দিভাষী সৈনিক। এ ব্যাপারে জানার বিন্দুমাত্র আগ্রহও নেই তার। যার জীবনের মেয়াদ আর কয়েকটি মুহূর্ত, সে কিভাবে ভাববে অন্যের কথা? বাকি হতভাগ্যদের মধ্যে কারোকে হয়তো কৃতদাসের বাজারে নিলাম করা হবে, কেউ হয়তো রাজা রঘুনাথ সিংহের দাস হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে, আর পরবর্তীকালে হয়তো কোনো হতভাগ্যকে দেবীর পায়ে নিবেদন করা হবে। মূল কথা হলো, যুদ্ধবন্দীদের জীবন হলো রাজার ইচ্ছাধীন। তাদের নিজস্ব ইচ্ছাগুলো পুরোপুরি মূল্যহীন হয়ে গেছে এই যুদ্ধে পরাজয়ের সঙ্গে সঙ্গে। এছাড়াও দুর্বৃত্তদের কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থাও আছে মল্লরাজ্যে। তাদের উঁচু থেকে গুমঘরের ভেতরে ফেলে দেওয়া হয়। শাস্তিপ্রাপ্ত ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ক্ষতবিক্ষত হয় সারা শরীর। বুকের ছাতি জ্বরের তৃষ্ণায় ফেটে যায়, তবুও এক ফোঁটা জল পাওয়া যায় না। ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যু বরণ করে সেই অপরাধী। যুদ্ধবন্দীদের সাধারণত সেই চরম শাস্তি প্রদান করা হয় না, কিন্তু বলি প্রদত্ত বন্দী যদি পালিয়ে যাওয়ার মুহূর্তে ধরা পড়ে যায়, তার যে কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেই সম্পর্কে কোনো ধারণা করা সম্ভব নয়। তাকে হয়তো নিক্ষেপ করা হবে বনবিষ্ণুপুরের গুম ঘরে। সে বীভৎস যন্ত্রণাদায়ক পরিস্থিতিকে বরণ করার চেয়ে মৃত্যুকে ভাগ্যের হাতে সঁপে দেওয়া অনেক মঙ্গলজনক। হতভাগ্য সৈনিক হয়তো এই রাজ্যের নিয়মাবলীর সঙ্গে পরিচিত নয়, তবুও সে নিজের ললাট লিখনের বিরোধিতা করার চেষ্টা করল না। নীরবে মেনে নিল তার এই চরম পরিণতি। নিয়তির হাতে আমরা সবাই বন্দী, প্রতিবাদ নিষ্ফল। এই চরম সত্যটা সেদিন হয়তো অন্তর থেকে উপলব্ধি করেছিল বলি প্রদত্ত যুবক। রাজপুরোহিত অমোঘ বিধান দিয়েছেন, যুদ্ধবন্দী সর্বগুণসম্পন্ন যুবক বীরুকে ভগবানের পায়ে উৎসর্গ করা হবে। তাতেই নাকি মা মৃন্ময়ী খুশি হয়ে এই রাজ্যকে বিপদ থেকে উদ্ধার করবেন। এ রাজ্যের উপর গাঢ় অন্ধকারের এক করাল ছায়া দেখতে পেয়েছেন পুরোহিত শঙ্কর আচার্য। বিপদের এক বিধ্বংসী ঝড় তীব্র গতিতে ধেয়ে আসছে মল্লভূমির দিকে। সেই ঝড়ের দাপটে টলে উঠবে সমগ্র মল্লভূমির মাটি। যেভাবেই হোক বিপদমুক্ত করতে হবে এই রাজ্যকে। রাজপুরোহিত উঠে পড়ে লেগেছেন মা মৃন্ময়ীকে তুষ্ট করতে। সেই কারণেই দেবী মায়ের সেবায়িতের নির্দেশেই মায়ের পায়ে উৎসর্গ করা হচ্ছে তারই এক হতভাগ্য সন্তানকে। নিজের সন্তানের রক্তে সিক্ত হচ্ছে মায়ের সমস্ত শরীর, তাই হতভাগ্য সৈনিক নিজের ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত হয়ে গেছে। মৃত্যুর দরজায় দাঁড়িয়ে মা মৃন্ময়ী নয়, নিজের মায়ের মুখটাই বারবার চোখের সামনে ভেসে উঠছে বীরু। তার বাবা মা কেউ জানতেও পারবে না তাদের ছেলের এই করুণ পরিণতির কথা। সন্তান ফিরে আসার আশায় দিন গুনতে গুনতে হয়তোবা তারাও একদিন ঢলে পড়বে মৃত্যুর কোলে। ক্লান্ত শরীরটা মন্দিরের দেওয়ালে এলিয়ে দিল সৈনিক। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল জলের ধারা। তার মা তাকে অনেকবার নিষেধ করেছিল রাজার সৈন্যদলে নাম লেখাতে, কিন্তু তার রক্তে যে বইছে সিপাহীর রক্ত। পদাতিক দলের প্রধান, যদিও বয়সের সঙ্গে সঙ্গে তিনি অবসর নিয়ে ঘরে ফিরেছেন, কিন্তু বীরুর সেই সৌভাগ্য ছিল না। তাদের রাজা যুদ্ধক্ষেত্রে বীরের মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার শরীরে তরোয়ালের একটা আঁচড়ও লাগেনি। এটা বিরলতম ঘটনা। ঠিক সেই কারণেই সে দেবী পায়ের বলির উপযুক্ত ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে। দেবী মায়ের পুজোর প্রতিটি উপকরণ নিখুঁত হওয়া অপরিহার্য। হঠাৎ চারিদিকে জয়ধ্বনি শুরু হয়ে গেল। জয় রানীমার জয়, জয় রানী চন্দ্রপ্রভার জয়, জয় দেবী মৃন্ময়ী মাতার জয়। অবাক হয়ে তাকায় তরুণ সৈনিক।
কি অপূর্ব এক নারী মূর্তি প্রবেশ করছে মন্দিরের প্রধান দরজা দিয়ে। অপূর্ব তার মুখমণ্ডলের সৌন্দর্য, অঙ্গসৌষ্ঠব আর জৌলুস জানিয়ে দিচ্ছে ইনি সম্ভ্রান্ত বংশীয়া। রানীর মায়াবী মুখখানি দেখে সৈনিকের মনে আশার সঞ্চার হল। मुझे बचाइए माँ जी, बचाइए मुझे। শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে সৈনিক। সৈনিকের আর্ত চিৎকারে চমকে ওঠেন রানী চন্দ্রপ্রভা। চমকে তাকালেন চারিদিকে। ঢাকার কাসর ঘণ্টার আওয়াজে চাপা পড়ে গেল হতভাগ্যের আর্তনাদ। কিন্তু এক মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল রানীমার হাত। ফলে গঙ্গার জলের ঘটিটা উল্টে পড়ে পুজোর থালার উপর। পুজোর উপাচার অনেকটা নষ্ট হয়ে যায়। এত মনের গভীর থেকে অশনি সংকেত শুনতে পান রানী চরম অমঙ্গলের সংকেত। রক্ষা করো মা, মল্লভূমিকে রক্ষা করো তুমি। মন্দিরে প্রবেশ করে দেবী মৃন্ময়ীর পায়ে লুটিয়ে পড়েন রানী। অপরদিকে মন্ত্র উচ্চারণ, শঙ্খধ্বনি আর ঘণ্টাধ্বনির শব্দকে অতিক্রম করে শোনা যায় বলির মুহূর্তে সৈনিকের গগন বিদারী আর্তনাদ। মন্দির গৃহের ভেতরে দেবী মৃন্ময়ীর সামনে প্রার্থনারত অবস্থায় কেঁপে ওঠেন রানী চন্দ্রপ্রভা। খাড়ার এক কোপে বীরুর ধর থেকে মুন্ড ততক্ষণে আলাদা হয়ে গেছে। ধূপধনুর ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে উঠেছে মন্দির গৃহ। অপূর্ব সুবাস চারিদিকে। টাটকা রক্তের গন্ধ চাপা পড়ে গেছে সেই গন্ধে। জয় মা মৃন্ময়ী, হর হর মহাদেব। ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে। ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নেমে মন্দিরের চাতালে পা রাখেন রানী। চটচটে গরম তরল পদার্থ স্পর্শ করে রানী চন্দ্রপ্রভার পা। একটা আর্তনাদ বেরিয়ে আসে রানীর মুখ থেকে। নরবলির টাটকা উষ্ণ রক্ত এসে ধুয়ে দিচ্ছে রানীর পা। কেঁপে ওঠে রানীমার সর্বাঙ্গ। থরথর করে কাঁপতে লাগলেন চন্দ্রপ্রভা। চোখ আপনি চলে যায় মন্দিরে পড়ে থাকা নরমুণ্ডের দিকে। চমকে ওঠেন চন্দ্রপ্রভা। এ কাকে দেখছেন তিনি? এই হতভাগ্য সৈনিকের মুখে যেন মদনমোহনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন চন্দ্রপ্রভা। ভবিষ্যতের অমঙ্গলের চিন্তায় কেঁপে ওঠেন রানী। মা মৃন্ময়ীর মন্দির যেন কণ্টকসজ্জা হয়ে উঠেছে রানী চন্দ্রপ্রভার কাছে। সে মুহূর্তে মন্দির অঙ্গন ত্যাগ করলেন রানী। সন্ধ্যারতির সময় সমাগত। সেবায়েতরা দাঁড়িয়ে রয়েছে পূজার উপাচার নিয়ে। প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠেছে মন্দির। মন্ত্রোচ্চারণ আর ধূপের ধোঁয়ায় পরিপূর্ণ মন্দির প্রাঙ্গণ। পুরোহিত শঙ্করাচার্য দেবীর উদ্দেশ্যে শুরু করে দিয়েছেন আরতি। অন্যদিন এই সময় রানী চন্দ্রপ্রভা উপস্থিত থাকেন মন্দিরের গর্ভগৃহে, কিন্তু আজ তিনি অনুপস্থিত। রাজবাড়ি সংলগ্ন মন্দিরে আরাধ্যা দেবতা মদনমোহনের সামনে বসে রয়েছেন রানী। তার অন্তরাত্মা তাকে বারংবার এক অশুভ সংকেত দিয়ে যাচ্ছে, কিন্তু সেই সংকেতের পাঠোদ্ধার করা সম্ভব হচ্ছে না রানীর পক্ষে। গুরুদেব ভবানন্দ ঠাকুরের শরণাপন্ন হতে হবে চন্দ্রপ্রভাকে। তিনি একমাত্র মানুষ যিনি চন্দ্রপ্রভার অন্তরের অস্থিরতা দূর করতে পারেন। ধীরে ধীরে উঠে দাঁড়ায় রানী। ঠাকুরের সামনে বেশ কিছুটা সময় কাটিয়েও মনের অস্থিরতা দূর হল না চন্দ্রপ্রভার। রাত্রির প্রথম প্রহর অতিক্রান্ত। জ্যোৎস্না স্নাত পৃথিবীর বুকে শুরু হয়েছে আলো আঁধারির খেলা। ঘন মেঘের দল ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে আকাশ জুড়ে। মাঝে মধ্যে তাদের ইতস্তত বিচরণ আড়াল করে দিচ্ছে পৃথিবীর বুকে চন্দ্ররশ্মির প্রবেশপথ। মিষ্টি ফুলের গন্ধ বাতাসে ভর করে পৌঁছে যাচ্ছে রানী চন্দ্রপ্রভার শয়নকক্ষে। কিছু সময় পূর্বেই দাসী প্রদীপগুলোয় তেল ঢেলে দিয়ে গেছে। রাতের অন্ধকারাচ্ছন্ন ঘরে প্রদীপের আলোয় শুরু হয়েছে এক মায়াবী খেলা। কিন্তু চন্দ্রপ্রভার মন আজ অশান্ত। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো মানসিক স্থিরতা তার নেই। মহারাজের চোখ এড়ায় না কোনো কিছুই। তুমি কি কোনো কারণে চিন্তান্বিত? রাজা রঘুনাথ সিংহ প্রশ্ন করেন রানী চন্দ্রপ্রভাকে। কারণ জানি না,
কিন্তু একথা সত্য, আমার মন অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে মহারাজ। মদন মোহনের স্মরণ নাও, তিনিই তোমাকে পথ দেখাবেন। আপনি হয়তো ঠিকই বলেছেন মহারাজ, কিন্তু অবুঝ মনকে যে নিয়ন্ত্রণে আনতে পারছি না আমি। এই কথা তোমার মুখে শোভা পায় না চন্দ্রপ্রভা। তুমি মল্লরাজ বীর হাম্বীরের পুত্রবধূ। বর্ধমানের রাজ পরিবারে তোমার জন্ম। সম্মুখে বিপদ দেখলেও তুমি ভীত হবে না, বিপদের মোকাবিলা করবে তুমি। এ রাজ্যের রানী তুমি। অহেতুক সংশয় মানুষকে দুর্বল করে দেয়। মনকে শক্ত করো। তোমার প্রথম কর্তব্য যে কোনো মূল্যে এই রাজ্যকে রক্ষা করা। এটাই তোমার ধর্ম। স্ত্রীকে অভয় দেওয়ার চেষ্টা করেন মহারাজ রঘুনাথ সিংহ। আজ আপনাকে আমি কথা দিচ্ছি মহারাজ, যে পরিস্থিতি আসুক না কেন, নিজের ধর্ম আর কর্তব্য পালনে আমি অবিচল থাকব। এই রাজ্যকে রক্ষা করার জন্য যে কোনো ধরনের বলিদান দিতে আমি প্রস্তুত থাকব। এই ধরনের উত্তরই আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম। একটা কথা মনে রেখো, এই মল্লভূমের প্রতিষ্ঠাতা ছিলেন আদি মল্ল। তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পালিতা মা ছিলেন জাতিতে বাগদি। পালিতা মায়ের মৃত্যুর পর তিনি পালিত হয়েছিলেন এক ব্রাহ্মণ পরিবারে। আদি মল্ল বাগদি রাজা নামেও অবহিত ছিলেন। সুতরাং জাতি ধর্ম নির্বিশেষে মল্লভূমের সমস্ত প্রজারাই আমাদের সন্তান তুল্য। তাদের রক্ষা করাই আমাদের ধর্ম। রাজার কথা শুনে রানী চন্দ্রপ্রভার মাথা আপনি নত হয়ে আসে। নিজেকে ভাগ্যবতী বলে মনে করে রানী। তার স্বামীর মতো উদারমনস্ক মানুষ কজন মেয়ের কপালে জোটে। মুখে একটা অহংকারের ভাব ফুটে উঠল রানীর। ভাগ্যদেবী বোধহয় এই অপেক্ষাতেই ছিলেন। দেবীর মুখে বাঁকা হাসি দেখা দেয়। ললাট নিখন খণ্ডানোর ক্ষমতা মানুষের নেই। আপনি মল্লভূমির শাসক, আমি আপনার অর্ধাঙ্গিনী। মল্লভূমির ভালো মন্দের দায়িত্ব আপনার। আপনার দায়িত্ব থেকে আপনি কোনোদিনই সরে যাবেন না, আপনার প্রতি সেই বিশ্বাস আমার আছে। কিন্তু জীবন যদি কোনোদিন আমাকে এমন প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যেখানে মল্লভূমি কিংবা আমার সত্তা, এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে, আমি মল্লভূমিকেই অগ্রাধিকার দেব। এটাই মল্লভূমের রানীর উপযুক্ত কথা। রানীকে নিজের বুকের মধ্যে টেনে নিলেন রাজা রঘুনাথ সিংহ। রাজার বিস্তৃত বুকের লতার মতো নিজেকে সঁপে দেয় চন্দ্রপ্রভা। মহিরুহের ছত্র ছায়ায় পরম নিশ্চিন্তে আশ্রয় নেয় রানী। জ্যৈষ্ঠের দুপুর। প্রকৃতি উত্তপ্ত কড়াইয়ের মতো তাপ বিকিরণ করছে। প্রখর রৌদ্রস্নাত উত্তপ্ত বাতাস জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে সমগ্র মল্লভূমকে। নিতান্ত প্রয়োজন না হলে মানুষজন ঘর ছেড়ে বাইরে আসছে না। তপ্ত দুপুরের এই সময়টা প্রতিদিন কেমন যেন নিস্তব্ধ হয়ে যায়। সমগ্র মল্লভূমি যেন মহুয়ার গন্ধে মাতাল হয়ে ঝিমিয়ে নেয় কিছু সময়। গড় দরজার রক্ষী রামু বাগদি ও তার সাকরেতরাও এই সময় শরীরটা এড়িয়ে দিয়েছে ইটের মেঝেতে। কিন্তু হঠাৎ করেই তপ্ত গ্রীষ্মের দুপুরে ঘোড়ার খোরের আওয়াজ নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে কানে এসে পৌঁছল। গড়দরজায় প্রহরারত প্রহরীর দল সজাগ হয়ে ওঠে। কিছু সময়ের মধ্যেই ঘোড়া চালিয়ে বনবিষ্ণুপুরের প্রবেশদ্বার গড়দরজায় এসে দাঁড়ায় এক ঘোড়া। তার সওয়ারির পরনের পোশাক দেখে তাকে বিদেশি বণিক বলে মনে হয়। কিন্তু এত সহজে তো একজন বিদেশিকে নগরে প্রবেশের ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। কয়েকজন রক্ষী ঘিরে ধরে পথিককে। তারপর প্রশ্নের পর প্রশ্ন করা হতে থাকে সেই বিদেশি বণিককে। এসব বিদেশি পথিকদের কাছ থেকে অনেক সময় কিছু উপরই জুটে যায় দ্বাররক্ষীদের। সে কারণেই ঠিক এই সময় দ্বাররক্ষীদের দেশভক্তি উথলে ওঠে। সহজে প্রবেশাধিকার মিলতে চায় না বিদেশিদের। স্বভাবতই বিদেশি বণিকের দল কিছু অর্থ খসাতে কুণ্ঠাবোধ করে না। আজকেও সেই উদ্দেশ্যেই প্রহরীর দল হঠাৎ করেই সজাগ হয়ে ওঠে। কি উদ্দেশ্যে নগরে ঢুকতে চাইছো? আমি ব্যাপারী, ব্যবসা করতে এসেছি। তোমার সঙ্গে তো অস্ত্র রয়েছে। এই তুমি কি যুদ্ধ ব্যবসায়ী? না, কিন্তু আমি বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। কখন কোন পরিস্থিতির সম্মুখীন হব তা নিজেও জানি না।
তাই অস্ত্র আমার সঙ্গে রাখতেই হয়। কিন্তু তোমাকে তো অস্ত্র সমেত নগরীতে প্রবেশ করতে দিতে পারবো না আমরা। অস্ত্র জমা রাখতে হবে। এছাড়াও তুমি যে ব্যবসা করতেই এই রাজ্যে এসেছো তার প্রমাণ দেওয়াটাও জরুরি। তুমি তো ভিন রাজ্যের গুপ্তচরও হতে পারো। আমি কি রক্ষী প্রধানের সঙ্গে দেখা করতে পারি? বণিক বিনীতভাবে বলে। প্রহরীরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করলে। তারপর তাদের ঠোঁটের কোণে দেখা গেল ব্যঙ্গের হাসি। সাধারণ প্রহরীরা গোটা দুয়েক রৌপ্য মুদ্রা হাতে পেলেই বিদেশি বণিকদের রাজধানীতে প্রবেশের ছাড়পত্র দিয়ে দেয়, কিন্তু রক্ষী প্রধান যদি এখানে এসে উপস্থিত হয় তাহলে বণিককে অন্তত একটা স্বর্ণ মুদ্রা খরচ করতেই হবে বনবিষ্ণুপুর নগরের প্রবেশাধিকার আদায়ের জন্য। চলো, তোমার এই স্বাদ এক্ষুনি পূর্ণ করে দিচ্ছি। রক্ষী দুজন রামুবাগদির কাছে নিয়ে আসে যুবককে। বণিক তার পোশাকের ভেতর থেকে অতি সন্তর্পণে একটা ধাতব চক্র বের করল। তারপর সেটা দিল রক্ষী প্রধানের হাতে। এটি অষ্টধাতুর তৈরি মদনমোহনের নামাঙ্কিত এক মুদ্রা। এই মুদ্রা গুরুত্বপূর্ণ কাজে কাউকে পাঠানোর সময় তার হাতে দেওয়া হয় রাজকোষ থেকে। মল্লভূমির বিভিন্ন জায়গায় এই মুদ্রা দেখালে অবাধ গতিবিধি লাভ করা যায়, তবে এই মুদ্রার যথেচ্ছ ব্যবহার উচিত নয়। এর গোপনীয়তা রক্ষা একান্ত প্রয়োজন। আপনি ভেতরে যেতে পারেন। নমস্কার করে বললেন রক্ষী প্রধান। এই মুদ্রার খবরটা গোপন রাখার চেষ্টা করবেন। এই কথা বলে নগরীর ভেতরে ঘোড়া ছুটিয়ে দেয় ছদ্মবেশী গুপ্তচর গিরিধর। রামু হালকাভাবে মাথা নেড়ে সম্মতি জানায়। বাকি প্রহরীরা বেশ অবাক হয়। রাত্রি দ্বিতীয় প্রহর অতিক্রান্ত। জরুরি পরিস্থিতিতে রাজবাড়িতে বসেছে মন্ত্রণা সভা। রাজা, মন্ত্রী, সেনাপতি এবং আরও দু একজন গণ্যমান্য ব্যক্তির সামনে উপস্থিত করা হয়েছে গিরিধরকে। সমগ্র ভারতবর্ষ জুড়ে শুরু হয়ে গেছে ক্ষমতার লড়াই। পাঠান সম্প্রদায় হঠাৎ করেই শক্তিশালী হয়ে উঠেছে। সামান্য কিছু হিন্দু রাজ্য কোনো রকমই নিজেদের মঙ্গলদ্বীপ জ্বালিয়ে রাখতে সক্ষম হয়েছে। মল্লভূম তাদের অন্যতম। মল্লভূমে মুসলিম সম্প্রদায়ের ক্ষমতা বিস্তার করলে হিন্দুদের দুর্দশার সীমা থাকবে না। হিন্দু প্রজাদের উপর অত্যাচার চরম সীমায় পৌঁছে যাবে। হিন্দু নারীদের সম্মান রক্ষা করাই কষ্টকর হয়ে উঠবে। ধ্বংস করে দেওয়া হবে হিন্দু মন্দির, এমনকি হিন্দুদের ধর্মান্তরিত করার চেষ্টা চলবে। কিভাবে পাঠান আগ্রাসন থেকে মল্লভূমকে রক্ষা করা সম্ভব সেটা নিয়েই রাজবাড়ির মন্ত্রণাগৃহে চলছে গুরুতর সলা পরামর্শ। তুমি নিশ্চিত গিরিধর যে বরোদার সুলতান রহিম খাঁ গোপনে আমাদের রাজ্য আক্রমণের পরিকল্পনা করছেন? গুপ্তচর গিরিধরের কাছে জানতে চান রাজা রঘুনাথ সিংহ। হ্যাঁ মহারাজ, উনি গোপনে অস্ত্র সংগ্রহ করছেন। বরোদার কয়েকজন গুপ্তচর মল্লভূমির এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছে। তুমি কি তাদের গতিবিধির কোনো সংবাদ দিতে পারবে? না মহারাজ, সে সম্পর্কে আমি কিছুই জানি না। তবে আরও একটা ভয়ানক সংবাদ পেয়েছি, যদিও সেই সংবাদের সত্যতা যাচাই করার সুযোগ পাইনি। কি সেই সংবাদ? আমাদের মদনমোহন মুদ্রা বরোদার একজন গুপ্তচর করায়ত্ত করেছে। মদনমোহন মুদ্রার সংখ্যা সীমিত। সেই মুদ্রা কাকে কাকে দেওয়া হয়েছে তারই হিসেব কোষাধ্যক্ষের কাছে থাকে। কেউ যদি সেই মুদ্রা হারিয়ে ফেলে তাহলে তাকে সঙ্গে সঙ্গে সেই খবর রাজসভায় এসে নথিভুক্ত করে যেতে হয়। সেরকম কোনো সংবাদ কি আপনার কাছে রয়েছে মন্ত্রীবর? রাজা রঘুনাথ সিংহ জানতে চান। কোষাধ্যক্ষ এই ধরনের কোনো সংবাদ এখনো আমাকে জানাননি, কিন্তু সংবাদ যদি সত্য হয় তাহলে অতি শীঘ্র মল্লভূমি রাজ্যের সমূহ বিপদের সম্ভাবনা। কারণ ওই মুদ্রা চুরির শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যে বা যারা নিজেদের প্রাণের মায়া তুচ্ছ করে ওই মুদ্রা হস্তগত করেছে তাদের অবশ্যই কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে। আমি চারিদিকে দূত পাঠাচ্ছি মহারাজ, তারা নিশ্চয়ই কিছু মূল্যবান সংবাদ সংগ্রহ করে আনতে পারে। সেনাপতি অভয় দেন। সেই সঙ্গে সেনাবাহিনীর প্রস্তুতিও শুরু করে দাও। ভীমসেনের উদ্দেশ্যে বললেন রাজা রঘুনাথ সিংহদেব। যথা আজ্ঞা মহারাজ। নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন সেনাপ্রধান। মহারাজ, আমিও সংবাদ নিচ্ছি। কোষাধ্যক্ষের কাছে মদনমোহন মুদ্রা চুরির কোনো সংবাদ আছে কি না?
মন্ত্রী মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলেন মন্ত্রণালয় থেকে। বৃদ্ধ মন্ত্রীর কপালের ভাঁজগুলো ক্রমশ গভীর হচ্ছে। গিরিধর এই কক্ষের একপাশে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে মহারাজের আদেশের। তুমি এক পক্ষকাল পরিবারের সঙ্গে কাটাও। খুব সমস্যা না থাকলে তোমাকে আমি ডেকে পাঠাবো না, কিন্তু সব সময় চোখ কান খোলা রাখবে। যদি কোনো ধরনের সংবাদ পাও সরাসরি আমাকে জানাবে সেটা। যে আজ্ঞা মহারাজ। রঘুনাথ সিংহদেবকে প্রণাম করে গিরিধর মন্ত্রণা গৃহ ত্যাগ করে। একাকী রঘুনাথ সিংহ কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন মন্ত্রণা কক্ষে। বিভিন্ন ভাবনায় ডুবে যাচ্ছেন তিনি। রানী চন্দ্রপ্রভার মনের অস্থিরতা তাহলে বিনা কারণে দেখা যায়নি। মল্লভূমির বিপদ কি আসন্ন? কোনো কারণে মাতা মৃন্ময়ী কি রুষ্ট হয়েছেন? যখনই মল্লভূমির শত্রু আক্রমণ ঘটেছে, মদনমোহন রক্ষা করেছে মল্লভূমকে। এবারও কি তিনি দুর্বৃত্ত পাঠানের হাত থেকে রক্ষা করবেন বন বিষ্ণুপুরকে? গুরুদেব ভবানন্দ ঠাকুরের আগামীকাল প্রত্যুষে বন বিষ্ণুপুরে এসে পৌঁছানোর কথা। ওনার সঙ্গে সাক্ষাতের একান্ত প্রয়োজন। উনি গণনা করে স্থির করে দেবেন দিনক্ষণ। তার পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ স্থির করতে হবে। অস্তরাগের হালকা গোলাপি আভা ছড়িয়ে পড়েছে মদনমোহনের মন্দির প্রাঙ্গণে। রানী চন্দ্রপ্রভার মুখে যেন অস্তগামী সূর্যের ছায়া দেখা যাচ্ছে। ভবানন্দ ঠাকুর সিদ্ধ পুরুষ। রানীর অন্তরের উৎকণ্ঠার প্রতিচ্ছবি আধো অন্ধকারেও বুঝে নিলেন তিনি। মা, তুমি এদেশের রানী মা। তোমার এত সহজে উতলা হলে কিন্তু চলবে না। চিত্তকে দমন না করতে পারলে মদনমোহনের শরণাপন্ন হও। মন আপনিই শান্ত হয়ে যাবে। গুরুদেব, আপনি অন্তর্যামী। আপনার কাছে অজ্ঞাত কিছুই নেই। কিছুদিন যাবৎ আমি কিছু অশুভ ইঙ্গিত পেয়ে উতলা হয়ে উঠেছি। আপনার কাছে এসেছি মানসিক শান্তির আশায়। আপনি আমাকে পথ দেখান গুরুদেব। ভবানন্দ ঠাকুরকে প্রণাম করে বললেন রানী চন্দ্রপ্রভা। মা, ভবিতব্যকে আটকানোর ক্ষমতা কিন্তু আমাদের কারোরই নেই। তবে কঠিন পরিস্থিতিতে নিজের ধর্ম আর কর্তব্যে যে অচল থাকতে পারে সেই প্রকৃত মানুষ। শেষ পর্যন্ত ধর্মের জয় হবেই। তুমি মল্লভূমের রানী। ব্যক্তিগত সুখ দুঃখের থেকে তোমার কাছে অনেক বড় হলো দেশের স্বার্থ আর তোমার দায়িত্ব কর্তব্য। এই কথাটা কিন্তু কোনো মতেই বিস্মৃত হবে না। আপনার আদেশ আমার স্মরণে থাকবে গুরুদেব। ভবানন্দ ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে চন্দ্রপ্রভা মদনমোহনের মন্দিরের ভেতরে প্রবেশ করেন বিগ্রহকে প্রণাম করার জন্যে। গুরুদেব, বরোদার রাজা রহিম খাঁ আমাদের রাজ্য আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। তার আগেই আমি আমার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে অতর্কিত আক্রমণ ওদের করতে চাই। আপনার অনুমতির অপেক্ষায় আছি। গুরুদেবকে প্রণাম করে বললেন রাজা রঘুনাথ সিংহ। আমি বৈষ্ণব। যুদ্ধের অনুমতি কিন্তু আমি দিতে পারি না। তুমিও কৃষ্ণের উপাসক, কিন্তু তুমি একজন রাজা। তোমার উচিত রাজধর্ম পালন করা। নিজের দেশকে রক্ষা করা কিন্তু রাজধর্মের মধ্যেই পড়ে। তবে আমার বিশ্বাস আক্রমণ করার প্রয়োজন কিন্তু তোমার হবে না, মল্লভূমি রক্ষা করার প্রয়োজন হবে। সব সময় মনে রাখবে, মনুষ্য ধর্মের স্থান কিন্তু সবার উপরে। ষড়রিপুকে নিয়ন্ত্রণ করা কিন্তু মনুষ্য ধর্মের মধ্যে পড়ে। নিজের বিবেকের সঙ্গে ছলনা করবে না কোনোদিনও। হঠাৎ এ কথা কেন গুরুদেব? আমি কি কোনো অধর্ম করেছি? আমাকে একটু ব্যাখ্যা করে বলুন গুরুদেব। অবাক হয়ে জানতে চান রঘুনাথ সিংহ। তোমার পিতা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন, নরবলি প্রথা বন্ধ করে দিয়েছিলেন। তুমি হঠাৎ সেই প্রথা ফিরিয়ে আনলে কেন? আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা। আমি কিন্তু এই ঘটনার ঘোরতর বিরোধী। এই প্রথা মনুষ্য ধর্ম বিরোধী। তবে শুধুমাত্র সেই কারণে তোমাকে আমি এসব কথা কিন্তু বলছি না।
যুদ্ধে জয়লাভ তুমি করবেই, কিন্তু অদূর ভবিষ্যতে তোমাকে দিতে হবে মনুষ্যত্ব আর ধর্মের পরীক্ষা। আমি আশা করি তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। তোমাকে অপেক্ষা করতে হবে। সময় এলে আমার এই সমস্ত কথার মর্মার্থ নিজেই বুঝতে পারবে। চরিত্র চঞ্চল হলে তাকে নিয়ন্ত্রণ করা কিন্তু তোমার ধর্ম, এটুকু কিন্তু মনে রেখো। অধর্মের পথে সাময়িক সুখ পাওয়া যেতে পারে, কিন্তু ধর্মের সঙ্গে লড়াইতে কোনোদিনই জয়ী হতে পারবে না অধর্ম। ধর্মের পথে না থাকলে কিন্তু বিনাশ অবশ্যম্ভাবী। আপনার কথা অবশ্যই মনে রাখবো গুরুদেব। তবে কি কারণে আজ এই কথাগুলো বললেন তা বোধগম্য হলো না। তবুও আপনি যখন আদেশ করছেন, আমি অপেক্ষা করে থাকব অদূর ভবিষ্যতের সেই চরম দিনগুলোর জন্য। গুরুদেবকে প্রণাম করে আস্তে আস্তে মদনমোহনের মন্দির গৃহের দিকে এগিয়ে গেলেন রাজা। প্রদীপের আলোতেও কৃষ্ণমূর্তিকে অসম্ভব জীবন্ত বলে মনে হচ্ছে। রাতের অন্ধকারেও যেন জলজল করছে মদনমোহনের চোখ দুটো। সেই চোখে তিরস্কারের ভাষা দেখা যাচ্ছে, কিন্তু কেন? এটা কি রঘুনাথ সিংহদেবের চোখের ভুল? ধূপধুনোর সুগন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে মন্দিরের প্রতিটি আনাচে কানাচে। গম্ভীর স্বরে সন্ধ্যারতির মন্ত্রোচ্চারণ শুরু হয়ে গেছে। রানী চন্দ্রপ্রভা সন্ধ্যারতি শেষ হলে রাজবাড়িতে ফিরবেন, কিন্তু তার জন্য অপেক্ষা করা রাজার পক্ষে সম্ভব নয়। এই মুহূর্তে মন্দির চত্বরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে রাজার মন সায় দিচ্ছে না। এছাড়া মদনমোহন মুদ্রা কার হাতে পড়ল এই চিন্তা থেকে কিছুতেই মুক্ত হতে পারছেন না রাজা রঘুনাথ সিংহ। প্রণাম নেবেন মহারাজ। ভীমসেন, তুমি হঠাৎ এই অসময়? মহারাজ মার্জনা করবেন। আমার মনে হয় এই স্থান আলোচনার জন্য উপযুক্ত নয়। রাজা স্থির দৃষ্টিতে তাকালেন ভীমসেনের দিকে। ভীমসেনের দৃষ্টিতে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। দ্রুত পায়ে মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে গেলেন তারা। রাজপ্রাসাদে এক কক্ষে বন্ধ দরজার ভেতরে আলোচনারত মহারাজ রঘুনাথ সিংহদেব ও সেনাপতি ভীমসেন। মহারাজ, মুদ্রা চোরের রহস্যের সমাধান হয়েছে, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। ভনিতা না করে ঘটনাটি ব্যাখ্যা করো। অধৈর্য হয়ে উঠলেন মহারাজ। আমাদের এক গুপ্তচর বড় দায় ধরা পড়ে গিয়েছিল। তার কাছ থেকে এই মুদ্রা ছিনিয়ে নেওয়া হয়। সে বেঁচে আছে কিনা সেই খবরও আমাদের কাছে নেই মহারাজ। সে মুখ খুলেও থাকতে পারে। বড়দার যে গুপ্তচরকে ওই মদনমোহন মুদ্রা দিয়ে মল্লভূমিতে পাঠানো হয়েছিল, গোপন সংবাদ সংগ্রহের জন্য সে আজ সকালে ধরা পড়ে গিয়েছিল ওই নগরীতে। কিন্তু সে আমাদের রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে কারাগারের ভেতরেই আত্মহত্যা করেছে মহারাজ। কথাগুলো বলে মাথা নিচু করে থাকলেন সেনাপতি ভীমসেন। নগর সুরক্ষার ব্যবস্থা করো। পরীক্ষায় বিষধর সর্প ছেড়ে দাও। পরীক্ষা অতিক্রম করে একজন শত্রুও যেন নগরীতে প্রবেশ না করতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা বড়রা আক্রমণ করব। সৈন্য তৈরি করো। যে আজ্ঞা মহারাজ। বনবিষ্ণুপুর শহরটা সদ্য আড়মোড়া ভেঙে জেগে উঠছে। উবের আকাশের লালাভ আভা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। নরম সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। হঠাৎ করে দূর থেকে একটা ধুলোর ঝড় ধেয়ে আসতে লাগলো রাজধানীর দিকে। সহস্র ঘোড়ার খোরের আওয়াজে কেঁপে উঠল লালমাটির দেশ। ভীত দ্বাররক্ষীর দল বিশাল লোহার ফটক আটকে দিল। তবুও তীব্র বেগে গড়দরজা ওপর লাফিয়ে পড়ল পাঠান সৈন্যের দল। অতর্কিত আক্রমণের জন্য প্রাথমিকভাবে তৈরি ছিল না মল্লভূমির সৈন্যদল। শত্রু আক্রমণের খবর পৌঁছে যায় মহারাজের কাছে। মহারাজ শোভা সিংহ আর রহিম খাঁ একত্রিত হয়ে আক্রমণ করছেন আমাদের রাজ্যে। সেনাপ্রধান এসে খবর দেন, এই মুহূর্তে তোমার উচিত সৈন্যদের সঙ্গে থাকা। ওদের মনোবল যেন কমে না যায়। গড় দরজার ভেতর থেকে শত্রুদের উপর আক্রমণ করবে। আমি প্রস্তুত হয়ে আছি। যে আজ্ঞে মহারাজ। স্থান ত্যাগ করেন ভীমসেন। রানী চন্দ্রপ্রভা নিজের হাতে রণশয্যায় সজ্জিত করে দেন রঘুনাথ সিংহকে। চন্দ্রপ্রভা, আমার কিছু হলে তুমি পালিয়ে যেও।
পাঠানরা অসম্ভব অত্যাচারী। যদি পাঠানরা জয়ী হয়, নিজের সম্মান রক্ষা করা তোমার পক্ষে হয়তো সম্ভব হবে না। রঘুনাথ সিংহ যুদ্ধযাত্রায় যাওয়ার আগে কথাগুলো বললেন। মহারাজ, আমার বিশ্বাস মদনমোহন আমাদের রক্ষা করবেন। জয় আপনারই হবে। তবে এই মল্লভূমির প্রজারা আমার সন্তান তুল্য। পাঠানরা জয়ী হলে মল্লভূমির প্রতিটা হিন্দু নারীর জীবনে অসম্মান নেমে আসবে। তাদের অসহায় অবস্থায় রেখে আমি পালিয়ে যেতে পারবো না। আমি রাজপরিবারের কন্যা, প্রয়োজনে অস্ত্র ধরব। আর সম্মান হারানোর প্রশ্ন এলে এই মল্লভূমির সমস্ত মেয়েরাই একসাথে জহর ব্রত পালন করবে। চিতোরের মেয়েরা যা পেরেছিল, মল্লভূমির মেয়েরাই বা সেটা পারবে না কেন? নিজেদের সম্মান রক্ষার জন্য মেয়েরা সব কিছু করতে পারে। আপনিই আপনার সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করুন। আমাদের রাজ্যকে রক্ষা করতেই হবে। আমাকে নিয়ে আলাদা করে চিন্তা করার দরকার নেই। চন্দ্রপ্রভা, আমি সত্যিই ভাগ্যবান। তোমার মতো স্ত্রী যার পাশে রয়েছে, সে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারবে। যুদ্ধযাত্রার আগে নিজের স্ত্রীর মুখখানি দুহাতে তুলে ধরলেন রাজা, কিন্তু সেখানে মুক্তদানা দেখা যাচ্ছে কেন? হায় রে নারী, তুমি বীরাঙ্গনা, তুমি জহরব্রত পালনের সংকল্প করছো, সেই তুমি স্বামীর আশু বিপদের কথা ভেবে চোখের জল ধরে রাখতে অক্ষম। রঘুনাথ সিংহের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। গড়দরজার উপর ঝাঁপিয়ে পড়েছে শত্রু সেনা। আত্মরক্ষা করতে ব্যর্থ মল্লভূমির সেনাদল। পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। খুলে দাও গড়দরজা! হঠাৎ বলে উঠলেন রঘুনাথ সিংহ। সে কি মহারাজ, ওরা অনেক শক্তিশালী। ভীমসেন প্রমাদ গুণে। এই এলাকা আমাদের নখদর্পণে, ওদের নয়। সূর্যাস্ত আসন্ন। হঠাৎ করে প্রতি আক্রমণ ওরা আশা করবে না। ছত্রভঙ্গ ওরা হবেই। নগরী বেষ্টন করে রয়েছে যে পরীক্ষাগুলো, সেগুলো মৃত্যু ফাঁদ। সেটা সম্পর্কে ওদের ধারণাই নেই। বর্তমান পরিস্থিতিতে আমাদের পরাজয় নিশ্চিত। আমাদের হারাবার মতো কিছুই নেই। কাজেই প্রতি আক্রমণের সমস্যা কোথায়? জয় মা মৃন্ময়ীর জয়! জয় মহারাজ রঘুনাথ সিংহের জয়! বিপুল উৎসাহে জয়ধ্বনি দিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে মল্লভূমির সৈন্যদল। আতর্কিত আক্রমণে শত্রুদল পিছু হটতে থাকে। এতক্ষণ মল্লভূমির সৈন্যবাহিনী আত্মরক্ষার জন্য যুদ্ধ করছিল। দিনের শেষ লগ্নে পৌঁছে নতুন উদ্যমে যুদ্ধ শুরু করল মল্লভূমির সেনা। পাঠানদের অত্যাচারে ষোড়শ সপ্তদশ শতকে অনেক হিন্দু রাজ্য ধ্বংস হয়ে গেছে। মুসলমান সম্প্রদায় নির্বিচারে ধ্বংস করেছে হিন্দু মন্দির। আকবর ছাড়া অন্য কোনো মুঘল সম্রাট হিন্দুদের সম্মান দেখাননি। বিভিন্ন সময় হিন্দু নারীরা হয়েছে কাফেরদের লালসার শিকার। স্বভাবতই হিন্দু সেনাদের মধ্যেও জন্ম নিয়েছিল মুসলিম সম্প্রদায়ের প্রতি এক জাতিগত প্রতিহিংসা। সুযোগ পেয়ে সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল সমগ্র সেনাবাহিনীর উপর। যে পরাজয় ছিল অবশ্যম্ভাবী, সেই নিশ্চিত পরাজয়ের তীরটা হঠাৎ গতিমুখ পরিবর্তন করে তীব্র গতিতে আছড়ে পড়ল পাঠান শিবিরে। ভবানন্দ ঠাকুরের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত করে খুব সহজেই চেতবরদায় নিজের জয়ধ্বজা উড়িয়ে দিলেন মল্লরাজ রঘুনাথ সিংহ। পাঠান রাজ্য পরিণত হলো এক ধ্বংসস্তূপে। জয় রাজা রঘুনাথ সিংহের জয়! জয় মল্লভূমের জয়! মল্লবাসীর জয়ধ্বনি বিদীর্ণ করে দিচ্ছে বনবিষ্ণুপুর আকাশ বাতাস। ইতস্তত বিক্ষিপ্ত জটলা চারিদিকে। নগর জুড়ে উৎসবের আমেজ। বড়দার পাঠান সুলতান রহিম খাঁ যুদ্ধে নিহত হয়েছেন। মুসলিম শিবিরে নির্বিচারে লুণ্ঠন করেছে হিন্দু সেনার দল। নিজেদের প্রাণ রক্ষার তাগিদে রাজা রঘুনাথ সিংহকে প্রচুর উপঢৌকন দিয়েছেন পাঠানরা। উপঢৌকনের সঙ্গে এসেছেন রহিম খাঁর বিদুষী সুন্দরী বেগম লালবাই। উপঢৌকনের সঙ্গে তার স্থান হয়েছে প্রাসাদের বাইরের এক নাচমহলে। পূর্ণিমা ছিল গতকাল। আজ আকাশে প্রতিপদের চাঁদ। জ্যোৎস্না স্নাত এই রাত যেন আজ অনেক বেশি মোহময়ী হয়ে উঠেছে রাজা রঘুনাথ সিংহের কাছে। এই মুহূর্তে তার রাজসত্তা ম্লান হয়ে গেছে। মূর্ত হয়ে উঠেছে এক প্রেমিক সত্তা, যে সত্তা দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে থাকার সুবাদে প্রিয়ার সঙ্গে মিলিত হতে পারেনি। বিরহ যন্ত্রণায় ক্লান্ত মনের গলা টিপে ধরে সেই অতৃপ্ত অন্তরাত্মাকে বাধ্য করা হয়েছে কর্তব্যপরায়ণ দেশপ্রেমিকের ধর্ম পালন করার জন্য। সে পরিশ্রম আর ত্যাগ বিফলে যায়নি।
রাজা রঘুনাথ সিংহের ত্যাগের মূল্য কয়েক গুণ হয়ে ফিরে এসেছে তারই কাছে। ভারতবর্ষে যখন দিকে দিকে পাঠান শাসকরা তাদের জয়ধ্বজা উড়িয়ে দিচ্ছে, তখন মাতৃভূমির সম্মান বাঁচাতে সক্ষম হয়েছেন রাজা রঘুনাথ সিংহ। আজ তিনি সম্পূর্ণ চাপমুক্ত, তাই রানী চন্দ্রপ্রভার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। অলিন্দের ফাঁক দিয়ে যতদূর চোখ যাচ্ছে ঘুমন্ত নিস্তব্ধ বন বিষ্ণুপুর। আলোর বিশেষ চিহ্ন নেই সমগ্র নগরীতে। প্রচুর উৎকণ্ঠার পর আজ নগরীর মানুষ নিদ্রামগ্ন। পূর্ণিমার চাঁদের সঙ্গে প্রতিপদের চাঁদের একটা তফাৎ আছে, সেটা জানতে গেলে গৃহচূড়ায় পা রাখতে হবে রানী। রানী চন্দ্রপ্রভার পানপাতার মতো মুখমণ্ডল নিজের দুহাতের মধ্যে তুলে ধরলেন রাজা রঘুনাথ সিংহ। এই নিশুতি রাতে মল্লভূমের রানী কি ভীত হয়ে পড়েছে? মজার ছলে বলে উঠলেন প্রেমিক রাজা। আমি বীর হাম্বিরের পুত্রবধূ, রাজা রঘুনাথ সিংহদেবের পত্নী। এই সামান্য অন্ধকারে আমি ভীত হব, একথা আপনি ভাবলেন কি করে? যথেষ্ট গর্বের সঙ্গে বললেন রানী চন্দ্রপ্রভা। তাহলে কক্ষত্যাগে বাধা কোথায়? কক্ষত্যাগের ক্ষেত্রে বা এই নগরীতে যে কোনো প্রান্তে যাওয়ার ক্ষেত্রে বিষ্ণুপুর অধিপতির কোনো নিষেধাজ্ঞা নেই, সেটা আমার অজানা নয় মহারাজ। কিন্তু আপনি সত্য যুদ্ধে জয়লাভ করেছেন, অনেক শত্রুকে বন্দী করে এনেছেন আপনার রাজধানীতে। তাদের দুর্বল ভাবা উচিত হবে না। স্মিত হাসি দেখা গেল রাজার ঠোঁটে। চন্দ্রপ্রভার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, কিন্তু আজকের রাত্রে উপভোগ করার থেকে নিজেদের বঞ্চিত করা উচিত হবে না। বহুদিন ধরেই পৃথিবীর আদিমতম রসলীলা থেকে উপসে আছেন তিনি। চন্দ্রপ্রভার ঠোঁটে মিশে গেল রঘুনাথ সিংহের ঠোঁট। আবেশে কেঁপে উঠলেন রানী। আদিরসের জান্তব শীতকার ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে থাকে রাজবাড়ির দেওয়াল থেকে দেওয়ালে। মধ্যরাতের কোনো এক সময় চন্দ্রপ্রভার দু চোখ বুজে আসে। পরম নিশ্চিন্তে রঘুনাথ সিংহের চওড়া বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন তিনি। ভোররাতের নিস্তব্ধতা ভঙ্গ করে হঠাৎ এক স্বর্গীয় সুর ভেসে আসতে লাগল রাজপ্রাসাদের অন্দরমহলে। যেন কোনো অপ্সরার কণ্ঠ থেকে বর্ষিত হচ্ছে সেই সুর। মোহময়ী সুরের জাদুতে পৃথিবী তার বিষণ্ণতা থেকে মুক্তি নিয়ে নতুন দিনের সূচনা করছে। কোনো মানবীর কণ্ঠ থেকে এই সুরের জন্ম সম্ভব নয়, কিন্তু কেন এই সুরের মাধুর্য তন্দ্রাচ্ছন্ন চন্দ্রপ্রভাকে পীড়া দিচ্ছে? কেন? এটা কি তাহলে কোনো অশুভ সংকেত? কোনো ধ্বংসাত্মক ঝড় আসছে রাজপরিবারের উপর? প্রলয়কাণ্ডে কি টলে যাবে মল্লভূমের ভিত কিংবা চন্দ্রপ্রভার জীবন? কেঁপে উঠল চন্দ্রপ্রভার অন্তরাত্মা। চোখ খুলে তাকায় চন্দ্রপ্রভা। রাতের তারাদের ঔজ্জ্বল্য ফিকে হতে আরম্ভ করেছে। পূবের আকাশ অন্ধকারের পর্দা সরিয়ে ধীরে ধীরে আলোর পথে পদার্পণ করার প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু বিছানায় চন্দ্রপ্রভা একা কেন? কোথায় চলে গেলেন রাজা রঘুনাথ সিংহ? মহারাজ! চন্দ্রপ্রভার কণ্ঠস্বর কক্ষের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। মহারাজ প্রাতঃভ্রমণে বেরোলেন। দাসী এসে খবর দিল। জানালা দিয়ে আকাশের দিকে চোখ রাখলেন চন্দ্রপ্রভা। রাত্রি শেষ লগ্নে উপস্থিত। চাঁদ যেন হঠাৎ করে পুরোপুরি ফিকে হয়ে গেছে। গাঢ় কুয়াশার স্তরে চারিদিক কেমন যেন ঝাপসা হয়ে গেছে। গাছের পাতা নড়ছে না কেন? পৃথিবী কি হঠাৎ করেই বায়ুশূন্য হয়ে পড়ল? চারিদিকে এক দমবন্ধ পরিবেশের মধ্যে ছটফট করতে লাগলেন রানী চন্দ্রপ্রভা। অপূর্ব সঙ্গীত মূর্ছনা অনুসরণ করে রাজা পৌঁছে গেছেন রাজধানীর নাচমহলে। এই মহলটিকে নর্তকীদের বাসভবন বলা হয়। রঘুনাথ সিংহ অত্যন্ত চরিত্রবান। চন্দ্রপ্রভা ছাড়া আজ পর্যন্ত তিনি অন্য কোনো নারীর প্রতি আসক্তি বোধ করেননি। তিনি অত্যন্ত সংযমী পুরুষ, কিন্তু আজ তিনি এই সুরেলা কণ্ঠের অধিকারিণীর পরিচয় জানার জন্য আকুল হয়ে উঠেছেন। মহারাজের আগমনে নাচমহলের রক্ষীর দল শশব্যস্ত হয়ে ওঠে। নাচমহলের দাসীকে ডেকে আনা হয়। এই মহলে এত সকালে সুরসাধনা করছে কে? মহারাজ আলগোছে প্রশ্নটা ছুঁড়ে দেয়। মহারাজ,
উনি হলেন রহিম খাঁর বেগম, লালাবাই। মাথা নিচু করে উত্তর দেয় দাসী। কেঁপে উঠলেন রাজা রঘুনাথ সিংহ। এই নারীর স্বামীকে তিনি হত্যা করেছেন। লালবাই বোধহয় পৃথিবীতে সবচেয়ে ঘৃণা করে রাজা রঘুনাথ সিংহদেবকে। কিভাবে তিনি এই নারীর সম্মুখে দাঁড়িয়ে গান শোনানোর অনুরোধ জানাবেন? স্বর্গত রহিম খাঁর বেগম কেনই বা মেনে নেবেন রাজা রঘুনাথ সিংহদেবের প্রস্তাব? কোন নারীর পক্ষেই কি স্বামীর হত্যাকারীকে ক্ষমা করা সম্ভব? ভেতর ভেতর অস্থির হয়ে উঠলেন রাজা। তিনি অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন। কেন তিনি হত্যা করলেন রহিম খাঁকে? ধীর পায়ে মহল থেকে বেরিয়ে আসছিলেন রাজা। গানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। মহারাজকে কুর্নিশ জানিয়েছেন বেগম সাহেবা। কে তুমি? অবাক হন রঘুনাথ সিংহ। আমি বেগম সাহেবার দাসী, মুখ্যদা। রঘুনাথ সিংহ একটু অবাক হলেন, কিন্তু কোনো প্রশ্ন করলেন না। মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করলেন সেই দাসীকে। রাজাকে নির্দিষ্ট কক্ষে পৌঁছে দিয়ে বিদায় নেয় মুখ্যদা। শ্বেতপাথরের মেঝেতে বসে আছে এক নারী মূর্তি। তার মুখ অবগুণ্ঠনে আবৃত। হঠাৎ ঝোড়ো বাতাস এসে সরিয়ে দিল সেই মুখের অবগুণ্ঠন। বাকরুদ্ধ হয়ে গেলেন রাজা রঘুনাথ সিংহ। তার শরীর শিহরিত হয়ে উঠল। মনের মধ্যে আছড়ে পড়ছে হাজার সমুদ্রের ঢেউ। সেই ঢেউ ভাঙার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছেন রাজা। ঢেউয়ের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ করে দিতে চাইছে রাজার চরিত্রের চার ধার দিয়ে গড়ে তোলা শক্ত সংযমের পাহাড়টাকে। রাজা রঘুনাথ সিংহ সুন্দরী নারী কম দেখেননি। তার রানী চন্দ্রপ্রভা এই নগরীর সুন্দরী শ্রেষ্ঠা। কিন্তু লালবাইয়ের অঙ্গ সৌষ্ঠব আর রূপের কাছে ম্লান হয়ে যাচ্ছে চন্দ্রপ্রভার সৌন্দর্য। বহু যত্নে ঈশ্বর সৃষ্টি করেছেন এই বিজাতীয় নারীকে। নরম পেলবের মতো অনাবৃত বাহু দুটো থেকে রাজা চোখ সরাতে পারছেন না। নরম ফোলা ঠোঁট দুটোর স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন রাজা। নিজের পত্নী ব্যতীত অন্য নারীর প্রতি আকর্ষিত হয়নি যে পুরুষ, সে বশীভূত হয়ে যাচ্ছে ষড়রিপুর প্রথম রিপুর দ্বারা। নীতি ধর্ম ধীরে ধীরে বিদায় নিচ্ছে রঘুনাথ সিংহের চরিত্র থেকে। অধর্মের জয়ধ্বজা উড়িয়ে রাজা ধীরে ধীরে ডুবে যাচ্ছেন পঙ্কিলতার গভীরে। বিষবৃক্ষ বপন করা হয়ে গেছে। তার বিষাক্ত বাতাস ছড়িয়ে পড়ছে রাজার শরীরের প্রতিটি রক্ত বিন্দুতে। তার অমোঘ আকর্ষণ কিভাবে এড়াবেন মল্লরাজ? হয়তো একদিন তার নাভিশ্বাস উঠবে, কিন্তু তখন বড্ড বেশি দেরি হয়ে যাবে না তো? বনবিষ্ণুপুরের বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে ফিসফিসানি আওয়াজ। কথাটা কি সত্যি শিবুর মা? পুকুর ঘাটে গল্প চলছে মহিলাদের। আমার গানেও কথাটা এসেছে, তবে ঘটনাটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমাদের রাজা বাবুর মতো সজ্জন মানুষ শেষকালে কিনা ওই ডাকিনীর মায়া জালে পড়ে গেল। ওই মেয়ের ধর্ম বলে কিছু আছে নাকি? যে মানুষটা তোকে বিধবা করলো তার সাথে তুই শুয়ে পড়লি? কি ঘেন্নার কথা! ওরা হলো মুসলমান মেয়ে ছেলে, হিন্দুর ঘরের বিধবা হলে বুঝতো। আমার কষ্ট হচ্ছে রানীমার জন্য। শুনেছি মেয়েটা নাকি অপূর্ব সুন্দরী। সুন্দরী না ছাই, চলা কলা দিয়ে রাজা বাবুকে বশ করেছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে রাজা রঘুনাথ সিংহ আর লালবাইয়ের প্রেম কাহিনী। বাতাসের গতিরোধ সম্ভব নয়। একটা সময় রাজার পদস্থলনের খবর পৌঁছে যায় রানী চন্দ্রপ্রভার কাছে। অবশ্য বেশ কিছুদিন ধরেই রানী অনুভব করছিলেন তার কাছের মানুষটা তার কাছ থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। অঘটন কিছু একটা ঘটে গেছে সেটা আন্দাজ করেছিলেন রানী। তবু হাজার ঝড়ের দাপট সহ্য করে অটুট রাখতে চেয়েছিলেন নিজের বিশ্বাসের প্রাচীরটাকে। কিন্তু একসময় দেখলেন বিশ্বাসঘাতকতা নামক ঝড়ের কবলে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে রানী চন্দ্রপ্রভার সম্পূর্ণ ঘরটাই। আজকে সে অতি সাধারণ দরিদ্র এক প্রজার থেকেও দীন, কোনো এক অনাথের চেয়েও হতভাগ্য, কোনো এক সর্বহারার চেয়েও নিঃস্ব। যে চন্দ্রপ্রভার শত্রু আক্রমণের সময় রাজাকে সাহস জুগিয়েছিলেন, মল্লভূমির সমস্ত নারীদের সঙ্গে প্রয়োজনে জহরব্রত পালনের সংকল্প নিয়েছিলেন,
সেই চন্দ্রপ্রভা আজ সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন। যে চন্দ্রপ্রভার চোখের সামান্য জল আকুল করে তুলত রঘুনাথ সিংহকে, সেই চন্দ্রপ্রভার রক্তাক্ত বুকের ক্ষতটাও আজ দেখতে পাচ্ছেন না মল্লরাজ। ভয়ঙ্কর পাঠান শক্তির বিরুদ্ধে লড়াই করে নিজের মাতৃভূমির সম্মান রক্ষা করতে সক্ষম হয়েছিলেন যে রাজা, সেই রাজাই আজ পরাজিত অন্তরের দুরাত্মার কাছে। মহারাজ, ওই যে গড়টা দেখা যাচ্ছে, ওটার অধীশ্বর কি আপনি? স্বল্প বসনা লালবাই নৌকা বিহারের সময় রাজার বক্ষ লগ্না হয়ে জানতে চায়, তুমি কি ওখানে যেতে চাও? আমি যা চাই আপনি কি সেটা আমায় দিতে পারবেন? কি চাই তোমার? ওই গড়ের অধীশ্বরিণী হতে চাই আমি। রাজার হাতে সেই মুহূর্তে নিষ্পেষিত হচ্ছে লালবাইয়ের নরম শরীরটা, তাই তাকে অদেয় রাজার কিছুই নেই। বেশ, এই মুহূর্ত থেকেই ওই গড়ের নাম হলো লালগড়। ওই গড় আমি তোমাকেই দান করলাম। রাজার স্বেচ্ছাচারিতা আর অনাচারের ফলে ধীরে ধীরে প্রজাদের মধ্যে জন্ম নিতে থাকে অসন্তোষের আগুন। ধিক ধিক করে জ্বলতে শুরু করে দিয়েছে সেই আগুন, যে কোনোদিন সেটা অগ্নুৎপাতের আকার নিয়ে ছাড়খাড় করে দিতে পারে সমগ্র মল্লভূমির সুখ শান্তি। ধ্বংস হয়ে যেতে পারে আদিমল্লের সৃষ্ট এই রাজবংশ। কিন্তু রাজাকে সুপরামর্শ দেওয়ার মতো কেউ নেই তার পাশে। নিজের হাতে সবকিছু ধ্বংস করে দিয়েছেন তিনি। সমস্ত কাছের সম্পর্কগুলোর আহুতি দিয়েছেন বিশ্বাসঘাতকতার জ্বলন্ত চিতায়। তাই এই পঙ্কিলতা থেকে তাকে উদ্ধার করার মতো কাউকেই আশেপাশে পাওয়া গেল না। সুগন্ধি ধূপের ধোঁয়ায় ভরে উঠেছে মৃন্ময়ীর মন্দির গৃহ। ঘণ্টার ধ্বনি ও উলুধ্বনি শুরু হয়ে গেছে সন্ধ্যারতি। পুরোহিত শঙ্করাচার্যের মন্ত্রোচ্চারণ ছড়িয়ে পড়ছে সমগ্র মন্দির চত্বরে। সেখানেই এক কোণে পাথরের প্রতিমার মতো বসে রয়েছেন রানী চন্দ্রপ্রভা। সোনার রঙে লেগেছে মলিনতার প্রলেপ, কণ্ঠের হার প্রকটভাবে দৃশ্যমান। শুধুমাত্র চোখের দৃষ্টি আজও অমলিন। চন্দ্রপ্রভার শক্তি সংগ্রহ করতে এসেছেন মা মৃন্ময়ীর কাছে। দেবী মাই তাকে পথ দেখাবেন। যে কোনো মূল্যে চন্দ্রপ্রভা পালন করবেন তার ধর্ম। স্বামী বিপদগামী হলে তার দায় দায়িত্ব স্ত্রী হিসেবে নিজের কাঁধে তুলে নেবেন রানী চন্দ্রপ্রভা। চরিত্রহীন স্বামীকে কোনোদিনই মন থেকে ক্ষমা করতে পারবেন না, কিন্তু নিজের কর্তব্য পালনে অবিচল থাকবেন তিনি। এই রাজ্যের রানী হিসেবে তিনিই পালন করবেন যাবতীয় রাজধর্ম। এই মানুষের কোনো রকম ক্ষতি বরদাস্ত করবেন না চন্দ্রপ্রভা। আজ তিনি বুঝতে পারছেন ভবানন্দ ঠাকুর মদনমোহনের মন্দিরে দাঁড়িয়ে যে কথার ইঙ্গিত দিয়েছিল তার অর্থ। তবুও মনে হচ্ছে সত্যি কি ভবিতব্যকে খণ্ডন করা অসম্ভব? একজন মানুষ কি ইচ্ছে করলেই ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে পারে না? নিশ্চয়ই পারে, তবে দুর্বল চিত্তের মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। তার জন্য সাধনার প্রয়োজন। যতই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন না কেন, দেবী মৃন্ময়ী আর মদনমোহনের সাধনার মাধ্যমে চন্দ্রপ্রভা নিজের চরিত্রকে দৃঢ়তার শেষ সীমায় পৌঁছে দেবেনি। অধর্মের সেখানে কোনো প্রবেশাধিকার নেই। মা, দেবীর শয়ন সম্পূর্ণ হয়েছে। এবার তো আমাদের মন্দির গৃহ ত্যাগ করতে হবে। শঙ্করাচার্য দণ্ডায়মান চন্দ্রপ্রভার সামনে। চমকে উঠলেন চন্দ্রপ্রভা। মন্দির গৃহের কপাট বন্ধ হয়ে গেছে। ভক্তশূন্য মন্দির প্রাঙ্গণ। প্রদীপের আলো অত্যন্ত ম্রিয়মান। অন্ধকার অপেক্ষা করে আছে মন্দির চত্বর গ্রাস করার অপেক্ষায়। হঠাৎ দু হাতে নিজের মুখ ঢেকে সাধারণ একজন নারীর মতো কেঁদে উঠলেন রানী চন্দ্রপ্রভা। অত শঙ্করাচার্যের মুখের মা ডাক তার যাবতীয় সংযমের বাঁধ ভেঙে রাবণের মতো গুড়িয়ে দিয়েছিল তার চরিত্রের কঠোরতার লৌহ শিকলটা। স্থানবৎ হয়ে দাঁড়িয়ে রইলেন বৃদ্ধ পুরোহিত। অপমানের জ্বালায় দগ্ধ নারীকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। হঠাৎ চোখ মুছে উঠে দাঁড়ায় চন্দ্রপ্রভা। আমার একটা প্রশ্নের জবাব দেবেন? চন্দ্রপ্রভার কণ্ঠস্বরে আকুলতা। কি তোমার প্রশ্ন? যে সম্পর্কের আজ কোনো অস্তিত্ব নেই, যে সম্পর্ক বুদবুদের মতো পুরোপুরি মিথ্যা, যে সম্পর্কের জন্য
আমার নারীত্বের সম্মান প্রতি মুহূর্তে পদতলিত হচ্ছে। সেই সম্পর্কটাকে আজও মন থেকে অস্বীকার করতে পারছি না কেন? আজও কেন আমার হৃদয় তৃষ্ণার্ত হয়ে থাকে সেই মানুষটার ভালোবাসার পরশ পাওয়ার জন্য, যে মানুষটাকে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। সেই চরম বিশ্বাসঘাতকের করুণা পাওয়ার জন্য আমি এত ব্যাকুল কেন? বৈবাহিক সম্পর্ক শুধুমাত্র দুজন মানুষের মধ্যে বন্ধনের সেতু রচনা করে না মা, সেখানে তৈরি হয় এক সম্পর্কের মালা। সেই মালা থেকে একটা ফুলকে কিভাবে বাদ দেবে তুমি? তুমি নিঃসন্তান, কিন্তু গোপাল সিংহদেবকে তুমি সন্তান স্নেহে পালন করেছ। তাকে কিভাবে অস্বীকার করবে তুমি? তুমি বীর হাম্বীরের পুত্রবধূ, মল্লভূমের রানী। রঘুনাথ সিংহদেবকে অস্বীকার করলে তোমাকে অস্বীকার করতে হবে সমস্ত সম্পর্কগুলো, যেটা তো তুমি পারবে না মা। বৃদ্ধ পুরোহিত উত্তর দেয়, এটা কি আমার দুর্বলতা? না মা, এটা তোমার উদারতা, এটা তোমার অহংকার, এটাই তোমার শ্রেষ্ঠত্ব। চন্দ্রপ্রভার বুকের উপর থেকে একটা পাথরের ভার যেন নেমে গেল। সেই দেশের রানী, একটা সম্পর্কের দোহাই দিয়ে সে অন্য সম্পর্কগুলোর সঙ্গে অন্যায় করতে পারে না। সে কখনোই অবহেলা করতে পারে না এই মল্লভূমকে। মল্লভূমের ভবিষ্যৎ অনিশ্চিত। এই বেসামাল অবস্থাকে দাঁড় করিয়ে যেতে হবে শক্ত ভিতের উপর। গোপাল সিংহ দেবকে তৈরি করতে হবে। সে এখনো প্রাপ্তবয়স্ক নয়। তাছাড়াও তাকে খুব ভালো করে চেনে চন্দ্রপ্রভা। দাদার ছত্রছায়ায় সে মানুষ হয়েছে। কাজেই রঘুনাথ সিংহদেবের বিরোধিতা করা তার পক্ষে সম্ভব নয়। তাকে বুঝতেই হবে যে কোনো সম্পর্কের থেকে দামি হলো জন্মভূমির সম্মান। দৃঢ় সংকল্প নিয়ে চন্দ্রপ্রভা এগিয়ে চলে প্রাসাদের দিকে। আকাশে আজ এতটুকু মেঘ নেই। ঝকঝকে আকাশ, জলজল করছে পূর্ণিমার চাঁদ। আকাশের নক্ষত্রটা আজ অতিরিক্ত মাত্রায় উজ্জ্বল। পাঠানদের কাছে ধীরে ধীরে বশ্যতা স্বীকার করে নিচ্ছে সমুদ্রী হিমাচলের অধিকাংশ রাজারা। এই সময় 12 ভূঁইয়ারা স্বাধীনভাবে বাংলায় রাজত্ব করে যাচ্ছেন। যদিও মুর্শিদাবাদে তারা খাজানা পাঠাতেন, তবুও তারা স্বাধীন। সেই টালমাটাল অবস্থায় রঘুনাথ সিংহদেবের এই অধঃপতন সমগ্র হিন্দু রাজ্যগুলোর উপর বিরূপ প্রভাব ফেলে। সেনাপতি, মন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ রাজকর্মচারীদের সঙ্গে সলা পরামর্শ করতে থাকেন চন্দ্রপ্রভা। কিন্তু আরো ভয়ঙ্কর খবর অপেক্ষা করছিল তাদের জন্য। চন্দ্রপ্রভার ধৈর্যের বাঁধ ভেঙে যায় যখন দাসী মারফত খবরটা তার কানে পৌঁছয়। ঘৃণায় তার সর্বশরীর কুঞ্চিত হয়ে ওঠে। নিঃসন্তান চন্দ্রপ্রভা তার নাবালক দেবরকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নেয়। ইচ্ছে হয় গুপ্ত ধাতকের দ্বারা পৃথিবী থেকে সরিয়ে দেয় পাপাচারীদের। কিন্তু শুধুমাত্র তো পাপাচারী নয়, সেই সঙ্গে পৃথিবী থেকে বিদায় নেবে এক নিষ্পাপ প্রাণ। সেই পাপের ভাগীদারি হবে চন্দ্রপ্রভাও। নিতান্তই বাধ্য না হলে এই পথ তিনি গ্রহণ করবেন না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বীর হাম্বীরের সিংহাসন সুরক্ষিত করার জন্য প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে চন্দ্রপ্রভাকে। মহারাজ, আপনার জন্য এক আনন্দের সংবাদ অপেক্ষা করে আছে। কিন্তু সেই সুখবরে অনেকেই রুষ্ট হতে পারে, তাই আমি অত্যন্ত ভীত মহারাজ। কাতর স্বরে ছলছল চোখে জানালো লাস্যময়ী। শক্তিশালী ও ধার্মিক মল্লরাজা, যিনি মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে সিংহ উপাধি পেয়েছিলেন, তিনি আজ হারিয়ে ফেলেছেন তার সমস্ত শুভ চিন্তা, বিদ্যা, বুদ্ধি। এক চলনময়ীর হাতের পুতুলে পরিণত হয়েছেন তিনি। উত্তর দিলেন রঘুনাথ সিংহদেব, তোমার কেশাগ্র ছোঁবে এই সাহস মল্লভূমে কারোর নেই। অপরাধ নেবেন না মহারাজ, আছে। কার নাম বলো? বীর দর্পে বললেন রাজা। রানী চন্দ্রপ্রভার। ব্যঙ্গের হাসি দেখা গেল মহারাজ রঘুনাথ সিংহদেবের ঠোঁটের কোণে। চন্দ্রপ্রভাকে আমি খুব ভালো করে চিনি। যদি এই রাজ্যের কোনো ক্ষতি হয় তোমার দ্বারা,
তবে চন্দ্রপ্রভাই তোমার ক্ষতি করবে। সেক্ষেত্রে আমাকেও শেষ করে দিতে হাত কাঁপবে না চন্দ্রপ্রভার। সে আমাকে কথা দিয়েছিল রাজ্যকে রক্ষা করার জন্য যে কোনো ধরনের বলিদান সে দিতে প্রস্তুত। বৃহত্তর স্বার্থের জন্য যদি স্বামীকে হত্যা করার সিদ্ধান্ত নিতে হয়, সেটা নিতেও সে পিছপা হবে না। কিন্তু একজন হিন্দু নারীর কাছে এটা যে কত বড় যন্ত্রণার, সেটা তুমি বুঝবে না। মল্লভূমের ক্ষতি না করলে সে ঘৃণায় তোমার কিংবা আমার কারোর দিকেই মুখ তুলে তাকাবে না। সে রাজনন্দিনী, রাজবধূ। তোমার পক্ষে তাকে বোঝা সম্ভব নয়। তুমি তোমার স্বামীর হত্যাকারীর শয্যাসঙ্গিনী হতেও বিন্দুমাত্র দ্বিধা করনি। চন্দ্রপ্রভা প্রয়োজনে আত্মঘাতী হতে পারে, কিন্তু তুমি যে পথ অবলম্বন করেছ সেই পথে চলা তার পক্ষে অসম্ভব। তাকে শ্রদ্ধা না করে আজও আমার উপায় নেই। কেউ বোধহয় লালবাইয়ের মুখে চপেটাঘাত করল। বুঝতে পারল ভালোবাসার সম্মানের যুগ্ম অধিকারিণী সে আজও হতে পারেনি। চন্দ্রপ্রভার কাছে সে সম্পূর্ণরূপে পরাজিত। কিন্তু এই সমস্ত ঠুনকো চিন্তাকে মাথায় কখনোই স্থান দেওয়া সমীচীন হবে না। তার লক্ষ্য অনেক বড়। বড়দার সুলতান আসলে ছিলেন এক জায়গিরদার। তার স্ত্রী হয়ে লালবাই হয়তো অসুখী ছিল না, কিন্তু পরিস্থিতির সদ্ব্যবহার করতে সে নিপুণা। তাই বর্তমানে তার লক্ষ্য মল্লভূমের রাজ সিংহাসন। মহারাজ, আপনার আমার ভালোবাসার চিহ্ন আমাদের সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে। তার যদি কোনো ক্ষতি করেন রানী চন্দ্রপ্রভা। কেঁপে উঠলেন রাজা। মুসলমানির গর্ভে ক্ষত্রিয় বৈষ্ণবের সন্তান, ফিসফিস করে বলে উঠলেন রঘুনাথ সিংহদেব। মহারাজ, কিছু কি বলছেন? ধীরে ধীরে বলে চলে লালবাই। তুমি চাইলে এর জন্ম দিতে পারো, কিন্তু বার বনিতার সন্তানের চেয়ে বেশি মর্যাদা তোমার সন্তান পাবে না। দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন রাজা। হে, কি বলছেন মহারাজ? আপনি তো নিঃসন্তান। তাহলে আপনার পরবর্তীতে এই রাজ্য শাসনের অধিকার আমাদের সন্তান পাবে না কেন? আর্তনাদ করে উঠল লালবাই। আমার অবর্তমানে এই রাজ্যের শাসনভার বর্তাবে আমার ভাই গোপাল সিংহদেবের ওপর। সে আমার সন্তান তুল্য। কিন্তু মহারাজ, আমার গর্ভে যে বেড়ে উঠেছে সে তো আপনারই সন্তান। মল্লভূমের রাজ পরিবারের রক্ত বইছে তার শিরায় উপশিরায়। সে তার প্রাপ্ত সম্মান থেকে বঞ্চিত হবে কেন? ফুঁসে ওঠে লালবাই। আমাকে ভাবতে দাও। ধীর গতিতে নাচমহল থেকে বেরিয়ে আসে রাজা রঘুনাথ সিংহদেব। এতদিন পর রঘুনাথ সিংহদেব কি অনুশোচনায় দগ্ধ হচ্ছেন? তিনি নিঃসন্তান। সন্তানের আকাঙ্ক্ষা তার ছিল, এ কথা অস্বীকার করার উপায় নেই। চন্দ্রপ্রভা তাকে সন্তান সুখ দিতে ব্যর্থ হয়েছে, সেটা অস্বীকার করতে পারেন না রাজা। তবু হিন্দুদের শত্রু এক পাঠান রমণীর গর্ভে জন্ম নেবে, এটা মেনে নেওয়া কষ্টকর হচ্ছে রঘুনাথ সিংহদেবের। রাজবংশের বংশধর পক্ষে তিনি বেশ বুঝতে পারছেন সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে এই মল্লভূমিতে রাজ করবে পাঠান শক্তি। ধ্বংস হয়ে যাবে হিন্দু রাজ্যের শেষ চিহ্নটুকু। 12 ভূঁইয়ারা যে হিন্দু রাজ্যের স্বপ্ন দেখেছিলেন, তার পিতা বীর হাম্বির যে সাম্রাজ্যের সীমা সুরক্ষিত করে গেছেন নিজে হাতে, সেটাকে এভাবে ধূলিসাৎ করার অধিকার রঘুনাথ সিংহদেবের নেই। আজ তার একজন পরামর্শদাতার প্রয়োজন। কার সামনে গিয়ে দাঁড়াবেন মহারাজ? রঘুনাথ সিংহদেব ত্যাগ করেছেন নাচমহল। আতঙ্কে কেঁপে উঠল লালবাই। তার এতদিনের স্বপ্ন কি তাহলে ব্যর্থ হয়ে যাবে? সেটা কোনোভাবেই হতে দেওয়া সম্ভব নয়। তার শরীরটা মহারাজের অত্যন্ত প্রিয়, তাই কোনো চরম মুহূর্তে মহারাজের কাছে আদায় করে নিতে হবে প্রতিশ্রুতি। কিন্তু সেই সুযোগ কি আর আদৌ পাবেন লালবাই? বহুদিন পর নিজ রাজপ্রাসাদের অন্তঃপুরে প্রবেশ করলেন রঘুনাথ সিংহ। পূর্ণচন্দ্রের মতো প্রস্ফুটিত ছিল চন্দ্রপ্রভার রূপ ও যৌবন। সেই যৌবনে যেন অমাবস্যার কালো ছায়া পড়েছে। কণ্ঠের হাড়গুলি গোনা যাচ্ছে। গৌরবর্ণ চন্দ্রপ্রভার শরীরে কেউ যেন মাটির প্রলেপ দিয়ে দিয়েছে। স্বরবিদ্ধা হরিণীর মতো কাতর দেখাচ্ছে চন্দ্রপ্রভাকে। তার চোখের কোণ কালিমালিপ্ত, কিন্তু চোখের দুটি আজও উজ্জ্বল। প্রথর মর্মভেদী সে দৃষ্টি,
সেই দৃষ্টিতে রয়েছে প্রবল ঘৃণা আর অবজ্ঞা, যেটা সহ্য করতে পারছেন না রাজা। ধীরে ধীরে শয়নকক্ষের শয্যার এক প্রান্তে বসলেন রাজা রঘুনাথ সিংহদেব। তোমাকে আমি কিছু বলতে চাই চন্দ্রপ্রভা। মাথা নিচু করে বললেন রাজা। আপনি এই দেশের রাজা, রাজা হিসেবে আপনি আমার সঙ্গে কথা বলতেই পারেন। আমিও এই দেশের রানী, তাই কূটনৈতিক আলোচনা আমাদের মধ্যে চলতেই পারে, কিন্তু কোনো ব্যক্তিগত আলোচনায় আমি আগ্রহী নই। আশা করি আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন। চন্দ্রপ্রভার কণ্ঠস্বর যথেষ্ট দৃঢ়। চন্দ্রপ্রভা, তুমি এই মল্লভূমের রানী, এ কথা সত্য, কিন্তু তুমি আমার পত্নী, এ কথা তুমি কিভাবে অস্বীকার করতে পারো? আমার দুর্ভাগ্যকে অস্বীকার করার শিক্ষা আমি পাইনি। আপনার প্রতি দায়িত্ব আমি পালন করব, কারণ ঈশ্বরকে সাক্ষী রেখে আমাদের বিবাহ হয়েছিল, কিন্তু অন্তর থেকে আমি আপনাকে ত্যাগ করেছি। স্বামীর অধিকার নিয়ে আমার সঙ্গে কথা বলতে আসবেন না বা আমার সামনে দাঁড়াবেন না। আপনার স্পর্শে আমি অপবিত্র হয়ে যাব। চন্দ্রপ্রভা! আর্তনাদ বেরিয়ে এলো রাজার মুখ থেকে। এত অহংকার এক নারীর! তিনি পুরুষ সিংহ, তিনি মল্লভূমির রাজা, তার অনেক নারী সঙ্গ থাকতেই পারে। শুধুমাত্র সেই কারণে তাকে চরম অপমানের মুখোমুখি হতে হবে? ভবিষ্যতে এর ফল পাবেই রানী চন্দ্রপ্রভা। চন্দ্রপ্রভার অবজ্ঞা, নিরুত্তাপ ব্যবহার আর দৃঢ় ব্যক্তিত্ব আঘাত করে ফেলেছে রাজা রঘুনাথ সিংহদেবের পৌরসত্বকে। চন্দ্রপ্রভার উদ্ধত ব্যবহার আর স্পর্ধা সহ্য করতে পারছেন না তিনি। এই চন্দ্রপ্রভা তার সম্পূর্ণ অচেনা। চন্দ্রপ্রভার এই রূপকে দূর থেকে শ্রদ্ধা করা যায়, একে স্পর্শ করার সাহস দেখাতে পারলেন না রাজা। যাকে একদিন অবহেলায় ফেলে দিয়েছেন আবর্জনার স্তূপে, তাকেই আজ সেই স্তূপ থেকে তুলে মাথায় মুকুট করতে চাইছেন, সেই কথাটা মুকুটে বলতে পারলেন না মল্লরাজ। চন্দ্রপ্রভা এক টানা বলে চলেছেন, মহারাজ, আপনি মল্লভূম রাজ্যের রাজা, রাজ্যের দায়িত্ব গ্রহণ করুন। আপনি বর্তমান পরিস্থিতিতে আমাকে রাজ্যের দায়িত্ব পালন করতে হচ্ছে, কিন্তু আমি বড্ড ক্লান্ত। অবশ্য নিজের শারীরিক অসুস্থতার কারণে অস্থিরমতি কাউকেই আমি মল্লভূম রাজ্যের দায়িত্ব পালনের অনুমতি দেব না। আমি এই রাজ্যের রানী, তাই কিছুটা অধিকার আমারও আছে। আপনি রাজপ্রাসাদে ফিরে আসুন। এই প্রাসাদ, তার মানুষজন, আপনার প্রজারা সবাই আপনার অপেক্ষায় বসে আছে। আর তুমি তুমি আমার অপেক্ষায় দিন গুনছো না? আমিও আপনার প্রজা মহারাজ, সুতরাং এই বিষ্ণুপুরের মানুষ যা চাইবে আমিও তাই চাইব। কিন্তু আমি আপনাকে আবার বলছি, স্ত্রী হিসেবে আপনাকে মন থেকে ক্ষমা করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যে রাজা রঘুনাথ সিংহকে আমি সম্মান করতাম, ভালোবাসতাম, সে আমার কাছে মৃত। এছাড়াও আমি একজন রাজদুহিতা, বীর হাম্বীরের পুত্রবধূ। আমার পক্ষে কি একজন বারবনিতার উচ্ছিষ্ট গ্রহণ করা উচিত? শান্ত স্বরে বললেন রানী চন্দ্রপ্রভা। যা বলছো ভেবে বলছো? রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল রাজা। ভেবে বলছি কিনা বলতে পারবো না, তবে সত্য বলছি সেটা নিয়ে সন্দেহ নেই আমার মনে। চিরকালের মতো রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন রাজা রঘুনাথ সিংহ। ওদিকে লালবাইয়ের কোলে জন্ম নিল রঘুনাথ সিংহের সন্তান। নিঃসন্তান রঘুনাথ সিংহ পুরোপুরি পরিণত হলেন লালবাইয়ের হাতের পুতুল। মেঘরাশির মতো কুঞ্চিত কেশদাম, পৃষ্ঠ ঠোঁট, ভারী নিতম্ব, ক্ষীণ কোটিদেশ প্রসাধনে শোভিত সেই নারীর দিক থেকে চোখ ফেরাতে পারবেন না রাজা। বাদ্যযন্ত্রের তাল, লয়, রাস বৃদ্ধির সঙ্গে পরিস্ফুটিত হচ্ছে নর্তকের নৃত্য কৌশল। বিভিন্ন বিহঙ্গে প্রকট হয়ে উঠছে লালবাইয়ের শরীরের আহ্বান। তার স্বচ্ছ পোশাকের অন্তরাল থেকে উঁকি দিচ্ছে সুডৌল বক্ষদেশ বা গার্হ বক্ষ বিভাজিকা। এই আহ্বান উপেক্ষা করার মতো চারিত্রিক দৃঢ়তা নেই রাজার। কামের আগুনে পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছেন রাজা রঘুনাথ সিংহ। এছাড়াও তিনি আজও বলতে পারেননি চন্দ্রপ্রভার প্রত্যাঘাত।
তার পুরুষত্ব আহত হয়েছে এটা মেনে নেওয়া একজন দাম্ভিক অহংকারী পুরুষের পক্ষে কি সম্ভব? মহারাজ, আপনার সন্তানের মুখে প্রসাদ দেওয়ার আয়োজন করবেন না? মুখ্যম চালটি চাললেন লালবাই। যদি একবার রাজা রঘুনাথ সিংহদেবের বদান্যতায় সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে লালবাই তাদের সন্তানের অন্নপ্রাশনের ব্যবস্থা করে নিতে পারে, তাহলে তার সন্তান স্বীকৃতি পেয়ে যাবে মল্ল রাজবংশের বংশধর হিসেবে। সেক্ষেত্রে ভবিষ্যতে তার সন্তান এই মল্লভূমির রাজ সিংহাসনের দাবিদার হবে। কিন্তু লোভ বড় ভয়ানক বস্তু। এখানেই থেমে থাকলেন না লালবাই। মল্লভূমির ক্ষমতা হস্তগত করার চিন্তাও তার মাথায় এলো। হিন্দু প্রজাদের উপর নিজের অধিকার কায়েম করতে চাইল সে। তার জন্য মোক্ষম এক চাল চালল ক্ষমতা লোভী লালবাই। রাজধানীর এক প্রান্ত ঘিরে দেওয়া হলো রাজার নির্দেশে। এখানে হবে রাজা রঘুনাথ সিংহদেবের পুত্রের মুখে প্রসাদ দেওয়ার অনুষ্ঠান। সঙ্গে থাকবে ভোজনের আয়োজন। বিশাল আকার উনুন গনগন করে জ্বলছে। আয়োজন শুরু হয়ে গেছে হরেক রকম পদ রান্নার। এই রান্নার জন্য ভাড়া করে আনা হয়েছে মুসলিম পাচক। গোপনে গোপনে ষড়যন্ত্র ডালপালা মেলে বিস্তার লাভ করেছে। হিন্দু প্রজারা কোনোদিনই লালবাইয়ের সন্তানকে যুবরাজ হিসেবে মেনে নিতে চাইবে না। তাই যেভাবেই হোক তাদের ধর্ম নাশ করতে হবে। তারা বাধ্য হবে মুসলিম ধর্ম গ্রহণ করতে। সারা রাজ্যে ঢেরা পিটিয়ে দেওয়া হলো সমস্ত প্রজাকে ভোজন টোলায় উপস্থিত থেকে আহার গ্রহণ করতেই হবে। অন্যথায় তারা রাজরোষ থেকে রেহাই পাবে না। প্রজাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। তারা বিদ্রোহ ঘোষণা করবে বলে স্থির করে। কিন্তু তার আগে তারা একবার দেখা করতে যায় রানী চন্দ্রপ্রভার সঙ্গে। তিনি আজও মল্লভূমির রানীমা। তিনি বারবার চেষ্টা করেছেন গোপাল সিংহদেবকে যুবরাজ হিসেবে ঘোষণা করার, কিন্তু নিষ্ঠাবান ভ্রাতা কিছুতেই তার জ্যেষ্ঠ ভ্রাতার বিরোধিতা করতে চাইছে না। কিন্তু রানীমার চেষ্টার ত্রুটি নেই। তিনি মল্লভূমির মঙ্গল চান। তার অনুমতি ছাড়া প্রজারা কোনো পদক্ষেপ নেবে না। মা, আমরা আপনার হিন্দু প্রজা। আমরা মদন মোহন আর দেবী মৃন্ময়ী সেবক। মহারাজ আমাদের ধর্ম বিনিষ্ট করতে চাইছেন। আমরা আপনার শরণাপন্ন হয়েছি। তাই আপনি এই মল্লভূমির রানীমা। একজন মুসলমানের গর্ভের সন্তানের অন্নপ্রাশনে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা খবর পেয়েছি আমাদের ধর্মনাশের ব্যবস্থা হচ্ছে ভোজন টোলায়। আপনি আমাদের রক্ষা করুন মা। প্রজারা করজোড়ে প্রার্থনা করে। তোমরা ফিরে যাও। আমি বেঁচে থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ধর্মনাশের ভয় তোমাদের নেই। দৃঢ় প্রতিজ্ঞভাবে বললেন রানী। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয়। প্রজাদের জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। গড়দরজার উপরে বসে আছেন চন্দ্রপ্রভা। সাধারণত এখান থেকেই সৈন্যরা বাইরের শত্রুদের উপর দৃষ্টি রাখে। তিনি তো মল্লভূমির রানী। দেশমাতৃকার রক্ষার জন্য প্রয়োজনে তাকেও নিতে হবে সৈনিকের ভূমিকা। বাইরের শত্রু থেকে ঘরের শত্রু যে আরো ভয়ঙ্কর। এবার বিনাশ করতে হবে তাকে। পরীক্ষা দিয়ে বয়ে চলেছে জলধারা। সে ধারার কুলকুল শব্দের সুমিষ্ট ধ্বনি কানে আসছে রানী। স্নিগ্ধ ও শীতল এই জল। কিন্তু এই জল পেরিয়ে রাজধানীতে প্রবেশ করতে গেলে মৃত্যু অবধারিত। বিষাক্ত সরীসৃপের আবাসস্থল এই পরীক্ষা। লালবাই এক মানবী, কিন্তু সেও এই পরীক্ষার মতোই বিষাক্ত আর ভয়ঙ্কর। তবুও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। এই পরীক্ষা বসবাসকারী বিষাক্ত সরীসৃপের দল হল বন বিষ্ণুপুরের রক্ষা কবচ, আর লালবাই হল বন বিষ্ণুপুরের বিষাক্ত সর্পিনী, যার বিষাক্ত নিঃশ্বাসে পুড়ে যাচ্ছে মল্লভূমির শান্তি, সম্মান, ঐতিহ্য। দাসীরা আজ সুগন্ধি লেপন করে গোলাপ জলে স্নান করিয়ে দিল তাদের রানীমাকে। বহুদিন পর বহুমূল্য পোশাক আর অলঙ্কারে সজ্জিত হলেন রানী। আজ সে জয়ী হবেই। রাজা রঘুনাথ সিংহ বাধ্য হবেন লালবাইয়ের সংসর্গ ত্যাগ করতে। মল্লভূম রক্ষা পাবে। প্রজারা দৃঢ় প্রতিজ্ঞ। তারা মুসলমানি সন্তানের অন্নপ্রাশনের খাবার মুখে তুলবে না। রানীমা তাদের কথা দিয়েছেন তিনি তাদের ধর্ম রক্ষা করবেন। রাজা রঘুনাথ সিংহদেবকে তারা রাজা হিসেবে মানতে রাজি নয়, কিন্তু প্রজাদের ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার মেনে নিতে পারছেন না রঘুনাথ সিংহদেব।
তোমাদের এত সাহস, তোমরা রাজার কথা অমান্য করছো? চিৎকার করে উঠলেন রাজা। মাফ করবেন মহারাজ, প্রাণ দিতে পারবো, তবু ধর্ম খোয়াতে পারবো না। মাথা নিচু করে বলে প্রজারা। ধর্ম খোয়াতে হবে কেন? তোমাদের কি আমার ওপর বিশ্বাস নেই? মহারাজ, সত্যি কি আপনি বিশ্বাসের যোগ্য? ওই খাবারে গরুর মাংস মেশানো রয়েছে, সেই খবর কি আপনার কাছে আছে? এটা মিথ্যা রটনা, গর্জে ওঠেন রঘুনাথ সিংহদেব। মহারাজ, আপনার বিচার বুদ্ধি বিলুপ্ত হয়ে গেছে। আমরা জানি এখানে মুসলিম রাজ্য বিস্তারের চেষ্টা চলছে। আপনি সবকিছু জেনেও না জানার ভান করে রয়েছেন। আমি তোমাদের কি শাস্তি দিতে পারি সে সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে? গর্জে উঠলেন মল্লরাজ। হঠাৎ শোনা যায় ঘোড়ার ঘোরের আওয়াজ। প্রজারা রাস্তার দুপাশে সরে দাঁড়িয়ে রানীমার জয়ধ্বনি দিতে থাকে। আজ বড় মোহময়ী লাগছে চন্দ্রপ্রভাকে। অবাক চোখে তাকিয়ে থাকে রঘুনাথ সিংহ। বীরাঙ্গনা চন্দ্রপ্রভা আজ যেন মৃন্ময়ীর প্রতিমূর্তি। রাজা এগিয়ে যেতে চাইলেন রানীর দিকে, কিন্তু পারলেন না। তার কাছে পৌঁছানোর আগেই চন্দ্রপ্রভার ছোড়া তীর রাজাকে এপর ওপর করে দিয়েছে। নিখুঁত নিশানা রানী চন্দ্রপ্রভার। বলুন্ঠিত রাজা স্পষ্ট দেখতে পেলে রানীর দু চোখ জলে ভেসে যাচ্ছে। প্রজারা বাকরুদ্ধ হয়ে পড়েছে। এই পরিণতি তারাও কল্পনা করতে পারেনি। ঘোড়া থেকে নেমে এলেন চন্দ্রপ্রভা। আস্তে আস্তে বলুন্ঠিত রাজার মাথাটা সস্নেহে কোলে তুলে নিলেন তিনি। নিজের ঠোঁট দুটো নিয়ে গেল রঘুনাথ সিংহদেবের কানের কাছে। ফিসফিস করে বলে উঠলেন, তোমাকে ভীষণ ঘৃণা করি আমি। বোধহয় ভীষণ ভালোবাসি বলেই ঘৃণার তীব্রতাও খুব বেশি। তাই তো তোমাকে গুপ্ত ঘাতক দিয়ে হত্যা করতে পারলাম না। নিজের এই হাতে তুলে নিলাম সেই দায়িত্ব। লালবাই বা তার সন্তানের অস্তিত্ব এই পৃথিবীর বুক থেকে মুছে যাবে। বীর হাম্বীরের সিংহাসনে বসবে তার কনিষ্ঠ পুত্র গোপাল সিংহদেব। তবে আর কোনো অশুভ শক্তি তোমার আমার মিলনের পথে বাধা হয়ে দাঁড়াবে না। যদি জন্মান্তরপাত সত্যি হয়, তাহলে হয়তো আগামী জন্মে আবার আমাদের মিলন হবে। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন রাজা রঘুনাথ সিংহদেব চিরদিনের মতো। কেঁপে ওঠে লালবাই। দাসী যে খবর নিয়ে এসেছে সেটা এখনো বিশ্বাস হচ্ছে না লালবাইয়ের। রানী চন্দ্রপ্রভা নিজের হাতে রাজা রঘুনাথ সিংহকে বিষাক্ত তীর দিয়ে হত্যা করেছেন, দূষণমুক্ত করেছেন মল্লভূমি। এটা সত্যি হতে পারে না। আমাদের রানীমা হলেন দেবী মৃন্ময়ীর আরেক রূপ। প্রয়োজনে তিনি অস্ত্রও ধারণ করতে পারেন, দাসী গর্বের সঙ্গে জানায়। এই খবরটা ধীরে ধীরে দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। প্রজারা রানীমার জয়ধ্বনি দিচ্ছে। খবরের সত্যতা সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ থাকলো না লালবাইয়ের। প্রজাদের রোষ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তোমার সন্তানের জীবন সংশয় হতে পারে, এক্ষুনি পালিয়ে যাও। মুখ্য দায়সা খবর দেয় লালবাইকে। এই রোষের দাবানল থেকে লালবাই কি রক্ষা করবে তার সন্তানকে? প্রজাদের কোলাহল ক্রমশ এগিয়ে আসছে লালবাইয়ের প্রাসাদ নতুন মহল লক্ষ্য করে। সন্তান করে পেছনের রাস্তা দিয়ে জলাশয়ের ধারে পালিয়ে যায় লালবাই। পাথুরে মাটিতে তার দুপায়ের পাতা ক্ষতবিক্ষত হচ্ছে, কিন্তু প্রাণ বাঁচানোর জন্য এইটুকু কষ্ট তাকে করতেই হবে। মুখ্যদা একটা নৌকোর ব্যবস্থা করেছে প্রচুর অর্থের বিনিময়ে, কিন্তু মুখ্যদার দেখা নেই কেন? নিস্তব্ধ চারিদিক। দু একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। নৌকো দাঁড়িয়ে রয়েছে ঘাটে। হঠাৎ করেই পেঁচার ডাক শোনা গেল। এটা কি অমঙ্গলের সংকেত? কিন্তু মুখ্যদার জন্য আর অপেক্ষা করা সম্ভব নয়। মাঝি, নৌকা চালাও। লালবাই উঠে বসল নৌকায়। দিঘি অতিক্রম করে নৌকো প্রায় বড় নদীতে পৌঁছে গেছে। হঠাৎ নৌকোর তলা দিয়ে জল ঢুকতে থাকে। হে কি, নৌকা যে ফুটো হয়ে গেছে মাঝি। হ্যাঁ, আর্তনাদ করে ছেলেকে বুকে আঁকড়ে ধরেন লালবাই। জয় রানী চন্দ্রপ্রভার জয়, জয় মল্লভূমের জয়। নদী বক্ষে ঝাঁপিয়ে পড়ে মাঝি।
লালবাই জানতেও পারল না ক্ষিপ্ত প্রজার দল মোক্ষদার ধর থেকে মুন্ডু আলাদা করে দিয়েছে। এই মাঝি হলো মল্লভূমের প্রজাদেরই প্রতিনিধি। আস্তে আস্তে সলিল সমাধি ঘটে লালবাই ওর তার শিশুপুত্রের। মল্লভূমি তার রাজা নির্বাচন করে নিয়েছে। তার নাম হলো গোপাল সিংহদেব। মল্লভূমের চরম শত্রুরা এই ধরাধাম থেকে চিরকালীন মতো বিদায় নিয়েছে। এবার আমার দায়িত্ব শেষ। রাজসভায় ঘোষণা করলেন চন্দ্রপ্রভা। অপরাধ নেবেন না রানীমা। গোপাল সিংহদেব নিতান্তই বালক। ও প্রাপ্তবয়স্ক না হওয়া অবধি আপনি ওর অভিভাবকত্বের দায়িত্ব পালন করুন, বললেন বৃদ্ধ মন্ত্রী। না মন্ত্রীবর, সেটা সম্ভব নয়। কেন রানীমা, সমস্যা কোথায়? মল্লভূমের রানী হিসেবে আমি আমার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছি। মল্লভূমির কলঙ্কিত অধ্যায় ধ্বংস হয়ে গেছে। এবার আমি আমার পত্নী ধর্ম পালন করব। রাজা রঘুনাথ সিংহদেবের দেহ যেন রাজকীয় মর্যাদায় দাহ করা হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সহমরণে যাব। ঘোষণা করলেন রানী। বহু চেষ্টা করেও চন্দ্রপ্রভাকে তার সিদ্ধান্ত থেকে টলানো সম্ভব হলো না। চন্দন কাঠ আর ঘি দিয়ে সজ্জিত হলো চিতা। দাউ দাউ করে জ্বলে উঠল চিতার আগুন। সেই আগুনের মধ্যে স্বামীর কোলে মাথা নিয়ে বসে রয়েছে এক দেবী মূর্তি। আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে গ্রাস করে নিল রানী চন্দ্রপ্রভার শরীর, কিন্তু গ্রাস করতে পারল না তার আত্মত্যাগ, তার বীর গাথার কাহিনী। এই একবিংশ শতাব্দীতেও বিষ্ণুপুরের আকাশে বাতাসে ভেসে বেড়ায় পতিঘাতিনী সতী চন্দ্রপ্রভার নাম। শুনছিলেন লেখক সুতপা ভদ্র সরকারের কলমে ঐতিহাসিক কাহিনী পতিঘাতিনী স্ত্রী চন্দ্রপ্রভা। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা। পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে শাহরু, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।